রাউশের যখন জ্ঞান ফিরল তখন সকাল ৯টা বাজে। পাশে ফিরে তাকিয়ে দেখলো ভোর রাতে সে মেয়েটা আর তার পাশ ঘেঁষে বসে আছে আরেক কিশোরী, বয়স ১৫ কি ১৬ হবে এমন। রাউশির দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রাউশি ওঠার চেষ্টা করতে বৃষ্টি ধরল রাউশিকে ধরেই উঠালো, আদা শোয়া করে রেখে বলল, আপনি রেস্ট করুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। বৃষ্টি উঠে যেতে নিলে রাউশি হাত ধরে বসলো। বৃষ্টি থেমে গেল। আমাকে এক গ্লাস পানি দিবেন? ভাঙা গলায় কথাটা বলল রাউশি। কথা বলার শক্তি পাচ্ছে না সে আজ। কান্নাগুলো দলা পাকিয়ে আসছে শুধু। কোথায় আছে, কোথায় কি? বৃষ্টি মাথা নাড়িয়ে চলে গেল। বৃষ্টির ছোট বোন সৃষ্টি রাউশির দিকে তাকিয়ে আছে। রাউশির চোখ বুজে রয়েছে। আবার চোখ খুলে সৃষ্টির দিকে তাকাতে বাড়ির তানিয়া, মাইশা, তাজবির ওদের কথা মনে পড়ল। আর কি কখনো ওদের সাথে দেখা হবে কিনা ভাবতে লাগলো রাউশি। না চাইতেও চোখে দু কোণ বেয়ে ২ ফোঁটা জল গড়িয়ে পড়ল। সৃষ্টি রাউশির টলমলে চোখ দেখে বলল, আপা, আপনি কান্না করছেন কেন? শরীর খারাপ লাগছে? রাউশি মাথা দুদিকে নাড়িয়ে না বোঝালো। সৃষ্টি তার কাছে অনেক কাছে ছিল বিদায় মাথা হাত বুলিয়ে বলল, তোমায় দেখে আমার ছোট বোনগুলোর কথা মনে পড়ছে। নাম কি তোমার? সৃষ্টি খুশি খুশি হয়ে জবাব দিল, আমার নাম সৃষ্টি। আপনার নাম নাকি রাউশি? বৃষ্টি আপু বলল। রাউশি মাথা নাড়ালো, চোখ বলল নিজের হাতে পায়ের ওপর ব্যান্ডেজ লাগানো আর হাতের দিকটায় মলম লাগানো। নিজের পরনে একটি সুতির 3 পিসের দিকেও নজর পড়ল। এই ঘর থেকে উঠোন স্পষ্ট দেখা যায়। রাউশির চোখ উঠোনে যেতেই দেখলো তার জামাটা দড়িতে দুয়ে উঠোনে মেলে দেওয়া রয়েছে। রাউশি কৃতজ্ঞতার চোখ ভরে উঠল। বৃষ্টি একটি প্লেটে করে পরোটার গরুর গোশত বোনা নিয়ে আসলো। তার বাবাকে দিয়ে সে একদম ভোরে বাজারে পাঠিয়েছে। অসুস্থ রাউশির এই সময় ভালো কিছু প্রয়োজন। তার বাবাও আর না করেননি। সকাল সকাল বাজারে গিয়ে গরুর গোশত আধা কেজি কিনে এনেছেন। অথচ অভাব অনটনের সংসার তাদের, তবুও যেন মন উজাড় তাদের। এছাড়াও ব্যান্ডেজ কিনে এনেছেন, সাথে ব্যথানাশক একটি মলমও। বৃষ্টি রাউশির সামনে এসে পানের গ্লাসটা বাড়িয়ে দিল। স্টিলের প্লেটটা বাড়িয়ে দিতে দরজার সামনে থেকে হাসনা বেগম মেয়েকে ধমকে বললেন, মাইয়াটার শরীরটা ভালো না, আর তুই ব্যাগ করে লাহান হেরে হাতে দিতেছস? কাছে এগিয়ে আসলেন রাউশির। মেয়ের দিকে হাত বাড়িয়ে বললেন, আমারে দে, আমি খাওয়াই দেই মাইয়াটারে। চোখ মুখ শুকাই গেছে মাইয়াটার। রাউশি খেয়াল করলো মধ্যবয়স্ক মহিলাটাকে। বয়স অত না হলেও বার্ধক্যের ছাপ পড়েছে ওনার। এমন অমায়িক ব্যবহারে রাউশি মুগ্ধ না হয়ে আর পারল না। রাউশি ভেবেছে কোথায় না কোথায় এসে পড়েছে নাকি। তবে রাউশি বুঝতে পারলো এদের চোখ বুঝে বিশ্বাস করাই যায়। হাসনা বেগম খুবই যত্ন সহকারে মেয়েটাকে খাওয়ানো শুরু করলেন। রাউশির খিদে লেগেছিল প্রচুর। বনিতা না করে খেতে লাগলো আর মায়ের কথা মনে পড়তে লাগলো। একটা সময় খাবার মুখে করে হু হু করে কেঁদে উঠল রাউশি। মুখে হাত দিয়ে কেমন বাচ্চাদের মতো কান্না শুরু করলো। তার মা তাকে বাড়িতে থাকলে মাঝে মধ্যে খাইয়ে দিত, কত আদর করে। কিন্তু মায়ের কাছে ঠিক কবে ফিরতে পারবে এটা জানা নেই তার। রাউশিকে এমন কাঁদতে দেখে হাসনা বেগমেরও ভীষণ মায়া হলো। বৃষ্টিরও খারাপ লাগলো। হাসনা বেগম রাউশির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আম্মা তুমি কাইন্দো না, আমাগরে সব খুইলা কও। তোমার বাড়ির দিয়ে এমনই তোমারে, ওই থেকে আইসো তুমি? তোমার আব্বা আম্মার নাম কি? রাউশির গায়ে জড়ানো ওড়নাটা দিয়ে চোখ মুখ মুছল। আর খাবে না বলল হাসনা বেগমকে। হাসনা বেগমও আর জোর করলেন না, চলে গেলেন প্লেটটা নিয়ে। রাউশির মেহরানের কথা মনে পড়ল। আচ্ছা, মেহরান কি জানে রাউশি হারিয়ে গেছে, নাকি উনি ঢাকায় চলে গেছেন? যদি জানেন তাহলে নিশ্চয়ই পাগলের মতো খোঁজ করছেন। বৃষ্টি রাউশির কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, আপনি কোথা থেকে এসেছেন আর কি হয়েছে আমায় খুলে বলুন। রাউশি হিসকি তুলল, তারপর কাঁপা কাঁপা গলায় সমস্ত কিছু বলা শুরু করলো। সব বলা শেষ হতে বৃষ্টির কপালে হাত। সৃষ্টি খুব মনোযোগ দিয়ে সব শুনল। কৌতূহল হলো তার। বৃষ্টি জিজ্ঞেস করলো, কোন বাড়ি বললেন আপনি? হাওলাদার বাড়ি। বৃষ্টি একবার মনে করার চেষ্টা করলো, তারপর বলল, ওই জঙ্গলে তো ভয়ানক সব প্রাণী আছে। আল্লাহর কাছে শুকরিয়া তোমার যে কোনো ক্ষতি হয়নি। এছাড়াও ওই গ্রামে জিনফুরির আবাস পাওয়া যায় বলে কেউ রাতে সেখানে যাওয়া আসাও করে না। আর হাওলাদার বাড়ি তো এই গ্রামে থেকে নাই বললে 2-3 গ্রাম পেরিয়ে যেতে হয়। তুমি এত দূর কীভাবে আসলে? রাউশি জঙ্গলের মাঝে হারিয়ে গিয়েছিল। এরপর জঙ্গলের দ্বার প্রান্তে গিয়ে এর শেষ না হলেও জঙ্গলের কাছ থেকে ক্ষেত দেখতে পেয়ে সেদিকে হাঁটা ধরেছে। কত দূর যে এসে গেছে সেটা রাউশি নিজেও জানে না। বৃষ্টি বুঝলো রাউশি অনেক বনিয়েদি পরিবারের মেয়ে। ওকে গ্রামের মানুষ দেখলে অনেক কিছুই বলতে পারে ভেবে সাবধানের কথা রাখার কথা ভাবলো। বাবাকে রাউশিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ভাবলো। তবে এই গ্রাম থেকে ইমানপুর গ্রামে যেতে হলে তো প্রায় অনেক সময় লাগে।
এছাড়াও ওই গ্রামের সাথে এদিকের এই ভিতরের গ্রামগুলোর সাথে দ্বন্দ্বের সম্পর্ক। যদি জানতে পারে ওই গ্রামের মানুষ এই গ্রামে আর এই গ্রামের মানুষ ওই গ্রামে, তাহলে তো মেরে কেটে ফেলবে। রাউশিরও এই গ্রামে থাকা মানেই বিপদ। বৃষ্টি ভেবে পাচ্ছে না কি করবে। তখনই বাইরে থেকে কারো গলার আওয়াজ শোনা গেল। এরে বৃষ্টি রে, কই রে তোরা? কয়দা ডাউল থাকলে দে তো, কাল দিয়ে দিমুনি। বৃষ্টি চোখ মুখ কুচকালো। তাদেরই অভাবের সংসার, আজ এটা থাকে তো কাল ওটা। আর এই মহিলা প্রতিদিনই তাদের থেকে কিছু না কিছু নিয়ে যায়, কিন্তু পেরো তো দেয় না। আর মহিলাটা উঠোনে মেলে দেওয়া দামি জামা কাপড় দেখে কপাল কুচকালো। এগুলো তো বৃষ্টি আর সৃষ্টির হবে না, এরা জন্মের গরিব। এগুলো কোথা থেকে পেলো, নাকি চুরি করলো? ভেবে মহিলাটা সন্দিহান নজরে কাপড়গুলোর দিকে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। এভাবে ঘুরে ঘুরে কি দেখেন মাজেদা চাচি? মাজেদা বৃষ্টির গলার আওয়াজ শুনে বৃষ্টির দিকে তাকালো। ডালের কথা বলে গিয়ে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, এগুলা কি তোর নাকি? বৃষ্টি কাপড়গুলো দেখলো, জবাব দিল না, এগুলো আমার বা আমার পরিবারের কারণ নয়। মাজেদার রূপ পাল্টে গেল যেন মুহূর্তে। তাহলে তুই কি আমাগর থেকে চুরি করে আনছস? আমার মাইয়া গত পরশু দামি জামাটা হারাইলো উঠোনের থেকে, তোর বোন নিয়ে আইছে নাকি? ওরে সুন্নি রে, আমগর জামা কাপড় তোরা চুরি করস না, খাড়া তো করে জন্মে শিক্ষা দিব। এইসব মিথ্যা কথা বলে কাপড়গুলো দড়ি থেকে নিতে গেলে বৃষ্টি তাড়াতাড়ি করে এসে হাত ধরলেন মাজেদার। এই মহিলা যে কেমন এটা বৃষ্টি জানে। মিথ্যে বলতে গলা একটুও কাঁপে না ওনার। মিথ্যে যে ওনার কাছে মিষ্টি দিয়ে মাখানো বাদ। চাচি, আপনার ভুল হচ্ছে, এগুলো আমাদের বাড়ির একজন অতিথির। মাজেদা জামাটা লোভে পড়েছিল, তাই তো মিথ্যে বলে মানুষজন জোর করিয়ে জামাগুলো নেওয়ার ধান্দা করছিল। তবে বৃষ্টির এমন কথা শুনে থতমত খেয়ে গেলেন। বৃষ্টি বাঁকা হেসে বলল, শহর থেকে আমাদের বাড়িতে একজন অতিথি আসছে, এসব ওনারই কাপড়, আপনি ছেড়ে দিন, এসব আপনাদের নয়। তেলে বেগুনে জ্বলে ওঠার মতো জ্বলে উঠলেন মাজেদা। চেঁচিয়ে বললেন, তুই আমার ভুল ধরস? বেশি হইয়া গেছস না? তোর ধান্দা আমি আজকেই হক্কলের সামনে তুইলা ধরুম খাড়া। বৃষ্টি চিন্তায় পড়ে গেল। এখন যদি মানুষজন আসে তাহলে তো রাউসি বিপদে পড়বে। বাহিরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনে হাসতা বেগম রাউসি সহ সৃষ্টি বেরিয়ে এলো। রাউসি ভালোভাবে হাঁটতেও পারছে না, সৃষ্টি নিয়ে এলো রাউসিকে। হাসনা বেগম রেগে মাজেদার কাছে গিয়ে বললেন, কি হয়েছে কি তোমার? চিল্লাও কেন? তোর মাইয়া যে শুননি হেডা হক্কলের কাছে জানাবো আমি আজকা। তেড়ে গেলেন হাসনা বেগম। বৃষ্টি থামিয়ে দিল। হাসনা বেগম চেঁচিয়ে বললেন, মুখ সামলাইয়া কথা কও তুমি। সুন্নি মানে? আমার মাইয়া কি চুরি করছে যে সুন্নি কষ? মাজেদা দাঁতে দাঁত পিষে জামাটা দেখিয়ে বললেন, এই যে আমার মাইয়া জামাটা চুরি করছে। এটা তো আমার মাইয়া বড় বাজার থেকে কিনছিল। কবে জান হারাইলাইছে? তোর মাইয়াই তো চুরি করছে। রাউসি এগিয়ে আসলো দৃঢ় পায়ে। মাজেদার চোখ গেল রাউসির দিকে। কিছুটা আন্দাজ করতে পারলেন, এই জামাটা আবার এই মেয়ের নয় কি? যে জামা পরছে এটা তো বৃষ্টির। মেয়েটার চোখ মুখ দেখলেও বোঝা যায় ভালো ঘরের মেয়ে। ডোক গিললেন মাজেদা। কিছু বলতে চাইলেন, তবে রাউসি থামিয়ে দিয়ে কঠোর গলায় বলল, আপনি নিয়ে যান আপনার মেয়ের জামা, এরপর থেকে এই বাড়িতে আর আসবেন না। মাজেদা হাতে সাত পাওয়ার মতো খুশি হলো। বিশ্বজয়ের হাসি দিয়ে হাসনা বেগমের দিকে তাকালো। হাসনা বেগম রাউসিকে বিরোধিতা করে বললেন, এটা কেমন কথা মা? তোমার জামা ওইটা, তুমি হের কও কেন? রাউসি মাজেদা দিকে তাকিয়ে জবাব দিল, কারণ আপনি, আমরা ওনার মতো নিচু মনের মানুষ নই বলে। মাজেদা তেতে উঠলেন। কিছু বকতে যাবেন, রাউসি থামিয়ে দিল। কাইন্ডলি আপনি এখান থেকে চলে যান। মাজেদা বেজা জামাটা নিয়ে হনহনিয়ে চলে গেলেন। ডালের কথা যেন ভুলেই গেছেন। রাউসির জন্য উঠোনে একটি চেয়ার নিয়ে এলো সৃষ্টি। রাউসি আবারও সৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিল। হাসনা বেগম রাউসির সামনে এসে বললেন, আম্মা তোমার যা। রাউসি কথা কেড়ে নিয়ে বলল, কোনো সমস্যা নেই আন্টি। বৃষ্টি রাউসির পাশে এসে দাঁড়ালো আর থমথমে গলায় বলল, ওই মহিলাকে এভাবে ছাড় দেওয়া ঠিক হয়নি আপনার। রাউসি হালকা হাসলো। তবে বাহিরে এসে ঠান্ডা হাওয়ার মিষ্টি রোদে এভাবে উঠোনে বসে থাকতে যেন ভীষণ ভালো লাগছে। মন হঠাৎই বলে উঠল মেহেরান আসবে তাকে নিতে। অপর মন বলছে রাউসি যে অনেক দূর এসে গেছে, তাহলে খোঁজ পাবে কিভাবে? রাউসির মন এমনিতেই খারাপ ছিল, এবার যেন আরও খারাপ হয়ে গেল। বৃষ্টিকে উত্তর দিতে পারল না রাউসি। বৃষ্টি রাউসির কষ্ট বুঝলো, কাঁধে হাত রেখে বলল, কষ্ট পাবেন না রাউসি, আপনাকে বাড়ি পৌঁছানোর জন্য সর্বোচ্চ সাহায্য আমি করব। রাউসি কষ্টের মাঝেও বৃষ্টির আপনি সম্বোধনে হাসি পেল। মাথা এলিয়ে বলল, আপনি বলুন না প্লিজ। বৃষ্টি হাসলো। আমাদের ক্ষেতটা দেখে আসবে রাউসি? বিকেল নেমে এলো। মেহরান তখনও জঙ্গলে দৃঢ় পায়ে হেঁটে রাউসিকেই খুঁজে চলছে। নুজাহিস পিছন পিছন আসছে। জঙ্গলটা যে এত গভীরতা ঠিক কতটা এটা বোঝা ভীষণ কঠিন। এছাড়াও ভয়ানক সব প্রাণীর গর্জন এখানেই কেমন ভয়াবহ শোনা যাচ্ছে।
রাউশির কথা ভাবতে গা শিউরে উঠছে নুজাহিসের। মেহেরান কিভাবে নিজেকে শান্ত রাখছে নুজাহিস তা বুঝতে পারছে না। মেহেরান হাঁটতে হাঁটতে হঠাৎই চোখ গেল বাম পাশে। ওখানে পায়ের ছাপ দেখে চোখ বড় বড় হয়ে গেল। দ্রুত পায়ে এগিয়ে গেল সেদিকে। নুজাহিস মেহেরানকে এত দ্রুত বাম দিকে এগিয়ে যেতে দেখে নিজেও এগোলো। মেহেরান সে পায়ের ছাপ ভালোভাবে খেয়াল করলো। পায়ের ছাপ বড় নয়, এটা মেয়েদের পায়ের ছাপ, সেটা বুঝলো ভালোভাবে। পায়ের ছাপ অনুযায়ী সামনে এগিয়ে গেল দুজনেই। নুজাহিসের চোখ পড়ল কাটা একটি গাছের উপরে। ওটা এই মেহেরান, ওটা দেখ। নুজাহিস আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সেদিকে। দুজনে এগিয়ে গিয়ে দেখলো ছোট কাপড়ের টুকরো। এটা নিশ্চয় রাউশির, কারণ রাউশির হলুদ রঙের একটি জামা পরা ছিল। আর এই ছোট টুকরোটা যে রাউশি সেটা দুজনে খুব ভালোভাবেই বুঝতে পারলো। পায়ের ছাপ তখনও মাটিতে স্পষ্ট। তা অনুসরণ করে তারা জঙ্গলের শেষ মাথায় আসলো। তবে এটা ছিল জঙ্গলের বাম দিকে। দেখা গেল সামনে দুটো ধানের ক্ষেত আর ক্ষেত। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর সাদা সাদা কিছু দেখা যাচ্ছে, যা দেখতে খানিকটা অস্পষ্ট। তবে মেহেরান বুঝলো সেসব বাড়ির টিন। সূর্যলোক সেখানে পড়ে আলোর উৎস তৈরি হয়েছে। চল বলে মেহেরান এগিয়ে গেল ক্ষেতের আইলের মাঝে থাকা পায়ের ছাপ অনুসারে। এই এলাকায় হয়তোবা বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, তাই ক্ষেতের অবস্থা এত স্যাঁতস্যাঁতে। নুজাহিস হাঁটতে বেগ পেতে হচ্ছে। মেহেরান খুব সাবধানে হাঁটছে। ধান ক্ষেতের কিছু কিছু জায়গায় ধানের গাছগুলো নেতিয়ে পড়ে আছে। মেহেরান যেন স্পষ্ট দেখলো এদিক দিয়ে রাউশি গেছে আর এসব জায়গায় পিছলে পড়ে গেছে। মেহেরানের বুক কেঁপে উঠল। মেয়েটাকে ছোট থেকে মেজো চাচা চাচি আদরে মানুষ করেছে। বিয়ের পরও শ্বশুরবাড়িতে মনের কষ্ট হলো, শারীরিক এমন কোনো কষ্টই পায়নি সে। কিন্তু এমন ভয়াবহ পরিস্থিতিতে পড়ে নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে রাউশি। মেহেরানের মন চাইছে আবিরকে এখানে জ্যান্ত পুঁতে দিতে। নুজাহিস বলে ফেলল, সব জায়গায় কি রাউশি পড়ে গিয়েছিল নাকি? মেহেরান উদ্বিগ্ন গলায় বলে, না জানি মেয়েটার কি অবস্থা এখন। নুজাহিস হতাশার দীর্ঘশ্বাস ফেলল। প্রায় ঘন্টা দেড়েক লাগলো তাদের একটি বাড়ির সামনে গিয়ে পৌঁছাতে। বাড়িটা ভীষণ ছোট। এ বাড়ির আশেপাশে তেমন বাড়ি নেই, তবে কিছু দূরে আরও বাড়ি আছে। মেহরান ঠিক করলো বাড়ির লোকদের গিয়ে জিজ্ঞেস করবে এদিকে কোনো মেয়ে এসেছে কিনা, তারপরে গ্রামে ঢুকবে। নুজাহিস ফোন বের করে দেখলো 5:30 বাজে। মেহরান আর নুজাহিস উঠোনে গিয়ে দাঁড়াতে এক যুবতী মেয়েকে দেখতে পেল। মেহরান নরম গলায় বলল, এক্সকিউজ মি। বৃষ্টি কাজ করছিল, ভিতরে রাউশি ঘুমাচ্ছে। হাস্তা বেগম বাড়ির পিছনে গিয়েছেন। বৃষ্টি পিছন ফিরে দুজন ছেলেকে দেখে ব্রুকুটি করলো। রাউশি বলেছিল সেই আবির নামক ছেলেটি নাকি কালো শার্ট পরা ছিল, আর ছেলেও তো কালো শার্ট পরা। তারপর কেমন যেন এলোমেলো অবস্থা। বৃষ্টির সন্দেহ হলো এসে আবির নয়তো আবার। তার সন্দেহকে সত্যি করলো যেন মেহেরান। আপনারা কি কোনো মেয়েকে এদিকে দেখেছেন রাউশি নামের? সন্দেহটা বেশি থাকায় বৃষ্টি জড়তা নিয়ে কাটকাট গলায় বলল, না, আমরা কোনো মেয়েকে দেখিনি। চলে যান এখান থেকে। কি আপনারা? মেহরান আরও কিছু বলার পেল না। এই মেয়ে যা ব্যবহার, রাউশি যদিও আসে তাহলে নিশ্চয় দুর্সাই করে তাড়িয়ে দিবে। মেহরান অন্যদিকে হাঁটা ধরল। পিছন পিছন নুজাহিসও গেল, তবে তার দৃষ্টি ছিল ঘরের ভিতরে। মেহরানও যাওয়ার সময় তাকিয়েছে সেদিকে। কেন যেন মন বারবার বলছিল রাউশি আছে এখানে, তবে মস্তিষ্ক বাধা দিচ্ছিল খুব। এদিকে নুজাহিসেরও একই অবস্থা। দুজনেই চলে গেল সেখান থেকে। মেহরান আর নুজাইশ চলে যেতেই বৃষ্টি হাফ ছেড়ে বাঁচল। ঘরের ভেতর উকি দিল একবার। দেখে আসার জন্য পা বাড়াতেই মেহরান আর নুজাইশ আসলো আবারও। বৃষ্টি এদের দেখে হতভম্ব হয়ে গেল। মেহরান বৃষ্টির কোনো কথা না শুনেই ঘরে ঢুকতে যাবে তার আগেই বৃষ্টি পথ আটকে দাঁড়ালো। মেহরান কপাল কুঁচকালো। আপনার সাহস কি করে হয়? না বলে কয় আমার বাড়িতে ঢোকার। মেহরান বিরক্তি ঢেলে উত্তর করল, শিওর ভেতরে আমার রাউশি আছে। বৃষ্টি আবারও অনড় রইল। দাঁতে দাঁত চেপে বলল, কোনো রাউশি টাউশি নেই। তাহলে পথ আটকাচ্ছেন কেন? আমাদের ভেতরে চেক করতে দিন। আমার বাড়ি, আমি অনুমতি দেইনি। নুজাইশ এগিয়ে এলো। বৃষ্টির সামনে এসে বলল, দেখুন রাউশি যদি আপনাদের বাড়িতে থেকে থাকে তাহলে প্লিজ মিথ্যা বলবেন না। আমরা ওকে আমাদের সাথে নিয়ে চলে যাব। কে রে? কি হইছে রে মা? এরা কেরা? বলতে বলতে মতিন মোড়ল এগিয়ে আসলেন মেয়ের দিকে। এদিকে বাইরে থেকে চেঁচামেচির আওয়াজে রাউশির ঘুম ভাঙল। গা জ্বরে পুড়ে যাচ্ছে তার। কোনোরকম উঠে বসল মাথায় হাত দিয়ে। চোখ মুখ লাল হয়ে রয়েছে। হুট করেই জ্বর উঠেছে। হাত পা পুরো শরীরই ভীষণ ব্যথা। হঠাৎ ধ্যান ফিরল পরিচিত মানুষের আওয়াজ শুনে। রাউশি এই আওয়াজ চেনে, খুব ভালোভাবেই চেনে। মেহরান এসেছে এটা মাথায় আসতেই রাউশি এই অসুস্থ শরীর নিয়েই বিছানা ছেড়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পড়ে গেল। তবে আবারও উঠে দাঁড়ালো। পায়ে চোট পেয়েছে, তবে সেসব ভুলে বেরিয়ে আসলো বাইরে।
চোখ গেল বিরক্তি ভঙ্গিতে কথা বলা প্রিয় সেই পুরুষের দিকে। মানুষটাকে দেখতে অন্যরকম লাগছে। কেমন উস্কোখুস্কো চুল, চোখ মুখ শুকনো। আগের গম্ভীর সুপুরুষ মেহরানকে আজ যেন অন্যরকম লাগছে রাউশির। নুজাইশের দিকেও চোখ পড়ল। মানুষটারও অবস্থা মেহরানের মতোই। কাপা কাপা গলায় দুজনকেই ডেকে উঠল রাউশি। মেহরান ভাই, নুজাইশ স্যার। রাউশির কণ্ঠ শুনে মেহরানের চোখ গেল বৃষ্টির পেছনে। মরুভূমির বুকে যেন এক পশলা বৃষ্টি মুহূর্তেই নামল। চোখের তৃষ্ণা যেন ক্ষণিকের জন্য মিটল। রাউশির চোখ টলমল করছে। নুজাইশও দেখল রাউশিকে। রাউশির এমন অবস্থা দেখে সে নিজেও ব্যথিত হল। এদিকে নুজাইশ থ মেরে দাঁড়িয়ে আছে। নিজের চোখকে যেন বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। যদি সামর্থ্য আর কোনো বাধা না থাকত তবে নুজাইশ দৌড়ে গিয়ে রাউশিকে ঝাপটে জড়িয়ে ধরত। চোখের কোনায় জল জমল নুজাইশের। মাথা নামিয়ে তা লুকানোর চেষ্টা করল। বৃষ্টি এবার কিছুটা নরম হলো নাম শুনে। পেছনে ফিরে রাউশিকে দেখল। রাউশি ঢুলুঢুলু অবস্থায় দাঁড়িয়ে আছে। মেহরান বৃষ্টিকে পাশ কাটিয়ে রাউশির দিকে ধীরপায়ে এগিয়ে গেল। মনে হচ্ছে যেন কত বছর পর মেয়েটাকে দেখছে। 1000 বছর পেরিয়ে গেছে নাকি সন্দেহ। রাউশিও এগিয়ে আসলো মেহরানের দিকে। মেহরান কাছে এগিয়ে হুট করেই সবার সামনেই ঝাপটে জড়িয়ে ধরল। মেহরানের তখনও বুক ধক ধক করছে। হার্টবিট বাড়ছে ক্রমাগত। রাউশি সেটা ঠাউর করতে পারছে। লোকলজ্জা ভুলে সবার সামনেই রাউশির চোখে মুখে গালে কপালে অসংখ্য চুমু খাওয়া শুরু করল মেহরান। এদিকে মতিন মোল্ল অন্যদিকে চলে গেলেন। বৃষ্টি পিঠ দিয়ে দাঁড়াতেই নুজাইশ খুশির চোটে রসিকতা করে ঠেস দিয়ে বলল, শরম কর শালা, এখানে অপরিচিত মানুষজন আছে। আমি না হয় তোর মতোই বেশরম, কিন্তু উনারা তো আর না। চুমু বাসর রাতে খেয়ে নিস। এখন থামো ব্যাটা। নুজাইশের কথা শুনে বৃষ্টি লজ্জা পেল। মুখ অস্ফুট স্বরে আওড়ালো, অসভ্য। নুজাইশ স্পষ্ট শুনতে পেল অসভ্য বলাটা। বৃষ্টিকে গম্ভীর স্বরে বলল, আপনি কি আমাকেই বলেছেন? বৃষ্টি পাশে ফিরে তাকালো। হ্যাঁ, আপনাকেই। ক্ষেপে গেল নুজাইশ, কিন্তু কিছু বলতে পারল না রাউশিকে পাওয়া খুশিতে। ভাবল মেয়েটাকে আজকের মতো ছেড়ে দেবে। এদিকে মেহরানের এমন কাজে ভেতর থেকে সৃষ্টিও হা করে তাকিয়ে আছে। নুজাইশের কথা শুনে রাউশিও লজ্জা পেল, কিন্তু মেহরানের হেলদোল নেই। রাউশি লজ্জামিশ্রিত আওয়াজে বলল, কি করছেন? মানুষ আছে এখানে, থাকুক। মেহরান গম্ভীর আওয়াজে বলল কথাটা। এই মানুষটার কি লাজ শরম সব লোক পেয়েছে নাকি ভাবল রাউশি। মেহরান রাউশিকে ছেড়ে দিল। মাথায় হাত রেখে বলল, আমায় ক্ষমা করে দিস রাউ। রাউশি কিছু বলল না। নুজাইশ আবারও বলে উঠল, চলে যাব আজ নাকি? রাউশি এবার বিরোধিতা করে বলে উঠল, আমি যাব না। আমি এখান থেকেই ঢাকা চলে যেতে চাই। মেহরান রাউশির হাত ধরে আছে। পেছনে মেহরানের দিকে একবার তাকালো। চোখ দিয়ে কিছু একটা ইশারা করতেই নুজাইশ হেসে ফেলল। বৃষ্টির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আপনার বাবা কোথায়? বৃষ্টি মুখ অন্যদিকে ঘুরিয়ে তার বাবাকে ডাকল। এই মেয়ের এমন ব্যবহার দেখে নুজাইশ আশ্চর্য না হয়ে পারল না। মতিন মোল্ল আসলেন সেখানে। নুজাইশ বললেন, আমার সাথে আসুন তো চাচা। মতিন মোল্লকে নিয়ে নুজাইশ কোথায় যেন চলে গেল। রাত নেমেছে। ঠান্ডার মাত্রা ধীরে ধীরে বাড়ছে। নুজাইশ আর মতিন মোল্ল ফিরলেন একজন কাজীকে নিয়ে। মেহরান নুজাইশকে বলে রেখেছে রাউশিকে খুঁজে পেলেই সঙ্গে সঙ্গেই বিয়ে করবে। তাই তো এই ব্যবস্থা। নুজাইশ সাথে কয়েক কেজি মিষ্টিসহ বড় বাজার থেকেই কয়েক পদ খাবার কিনে নিয়ে এসেছে। সাথে মতিন মোলসহ এই বাড়ির সবার জন্যই কিছু না কিছু কিনে দিয়েছে। নুজাইশ ভীষণ খুশি মেহরান আর রাউশির বিয়ে নিয়ে। অবশেষে দুজনের বিয়েটা হয়েই যাচ্ছে ভেবে মনে মনে আলহামদুলিল্লাহ বলল বার কয়েক। রাউশি আর মেহরানের জন্য কোনো পোশাক আশাক আনেনি নুজাইশ। মেহরান জিজ্ঞাসা করলে নুজাইশ সোজাসুজি জবাব দেয়, যেভাবে আছিস সেভাবেই করে ফেল। কারণ সেজেগুজে লাভ কি, যদি বাসরই না করতে পারিস? মেহরান নুজাইশের মাথায় বর্ষর করে একটা গাট্টা মারে। রাউশি এদের কর্মকাণ্ড দেখে যাচ্ছে শুধু। পরিবারহীন এই বিয়েতে কেমন লাগলেও নাকচ করল না। বৃষ্টি হাসিমুখে সবকিছুর আয়োজন করছে, সাথে হাসনা বেগম। সৃষ্টি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তাদের দিকে। নুজাইশ আর মতিন মোল্ল বরপক্ষের লোক হিসেবে এবং বৃষ্টি, হাসনা বেগম কনে পক্ষ হিসেবে থাকবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজী সাহেব রাউশির দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বললেন, বলো মা কবুল। রাউশির কণ্ঠনালী কেঁপে উঠল। মেহরান তার পাশেই বসেছিল। রাউশির হাত ধরল। রাউশি নিজের জীবনের অতীত ভাবতে লাগলো আর মেহরানের আগমনের কথা ভাবতে লাগলো। চোখ বুজে নিঃসংকোচেই যেন মাথা নিচু করে 3 বার কবুল বলল রাউশি। এবার কাজী সাহেব মেহরানের উদ্দেশ্যে বললেন,
মাহমুদ খানের কন্যা মৌরিন খান রাউশিকে 5 লক্ষ মোহরানায় আপনার কাছে বিবাহ দিলাম। আপনি বলুন কবুল। মেহরানও খুব স্বাভাবিকভাবেই কবুল বললে উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। নুজাইশ তো এক প্রকার চেঁচিয়ে উঠল মনে হলো সকলের। বৃষ্টি মুখ ভেঙচে বলল, গলা তো না যেন ফাটাবাস। নুজাইশের রাগ লাগলো, কিছু বলতে যেও বলল না। এদিকে রাউশি চুপচাপ বসে আছে। মেহরান রাউশির দিকে এক পলক তাকালো। এই মেয়ে এখন শুধুমাত্রই তার, একান্তই তার। ভাবতেই যেন শীতল হাওয়া গা ছুঁয়ে গেল। মেহরান খানিক হাসল। রাউশি মাথা নামিয়ে বসে আছে। হুট করেই জীবনের সবচেয়ে সুন্দর একটি ক্ষণ শেষ হয়ে গেল রাউশির। মেহরান এখন তার স্বামী। কি থেকে কি হয়ে গেল একবার ভাবল। এই তো গতকাল রাতেই রাউশি মনে মনে ভাবছিল মেহরানের সাথে তার বুঝি আর দেখাই হবে না। অথচ আজই কিছু মুহূর্ত আগেই মেহরান আর সে পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়ে গেল। রাউশিও একবার মাথা তুলে মেহরানের দিকে তাকালো। মেহরান নুজাইশের সাথে কথা বলছিল। ঘাড় হেলিয়ে তাকিয়ে রইল মেহরানের দিকে। এই মানুষটা শুধুমাত্রই তার ভেবে মন যেন উৎফুল্ল হয়ে উঠল রাউশির। তবে পরিবারের সবাইকেই খুব মিস করছে রাউশি। তবে নুজাইশ বিয়ের আগেই বলেছে তাকে পরিবারের সবারই নাকি পূর্ণ সম্মতি আছে বিয়েতে। মেহরান না জানালেও নুজাইশ মেহরানের অগোচরে ঠিকই জানিয়ে দিয়েছে। ক্ষণিকের মাঝেই বৃষ্টির পরিবারের সাথে মেহরান নুজাইশের সম্পর্ক ভীষণ ভালো হয়ে গেল। আজ রাতটা এই বাড়িতেই থাকবে মেহরান আর রাউশি। নুজাইশ বলল সে বড় বাজারের দিকে ছোট্ট হোটেলে একটি রুম ঠিক করে এসেছে। সে সেখানেই থাকবে। নুজাইশ কিছুক্ষণ আগেই চলে গেল। সকালে দেখা হবে বলে মেহরানের সাথে কোলাকুলি করেই চলে গেল ছেলেটা। বৃষ্টিরা মেহরান আর রাউশির জন্য একটি ঘর গুছিয়ে দিল। মেহরানরা শত বাধা দিলেও মানল না কেউ। ছোট্ট সেই রুমটিতে থাকার ব্যবস্থা করা হলো দুজনের। এদিকে ওপাশের বড় রুমে দুটো ছোট ছোট চৌকি ছিল, সেখানে বৃষ্টিরা সহ তার বাবা মা আজ রাতটা কোনোভাবে পার করবে। ঘরটা যখন গুছিয়ে দিচ্ছিল বৃষ্টি রাউশি বসেছিল বিছানায়। বৃষ্টি রাউশির মুখটা লাল দেখে বলল, বাসরের জন্য এতটা গোছাতে পারলাম না রাউশি। রাউশি লজ্জা পেলেও উত্তর করল, কি যা তা বলছো বৃষ্টি, এসবের কিছুরই দরকার নেই। বিয়ের রাত উপভোগ করো বলেই হাসল বৃষ্টি। হেসে চলে গেল বাইরে। মেহরান ঘরে ঢুকল। বাকিরা ঘুমানোর জন্য সবাই নিজেদের ঘরে গেল। মেহরানকে দেখেই রাউশির কেন যেন আজ লজ্জা লাগলো ভীষণ। মেহরান দরজা লাগিয়ে রাউশির পাশে আসলো। রাউশি উঠে দাঁড়ালো। মেহরান কাছে এগিয়ে এসে রাউশির দুহাতে ধরে কপালে দীর্ঘ চুম্বন এঁকে দিল। রাউশি চোখ বুজে তা অনুভব করল। মেহরান রাউশিকে বলল, আমি গতকাল খুব ভয় পেয়ে গিয়েছিলাম রাউশি। তোকে হারানোর ভয়ে যেন আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আজ তোকে পাওয়ার পর আর কিছু ভাবতে পারিনি। বিয়ে করার সিদ্ধান্তই বেস্ট মনে করলাম। যেহেতু পরিবারেরও কোনো অমত নেই। যদিও বা ভুল কিছু হয়তো আমায় ভুল বুঝিস না কখনো। রাউশি মেহরানের হাত ধরল। এসব কি বলছেন? মেহরান খানিক হাসল। কপালে পড়ে থাকা চুলগুলো ডান হাতে অন্য পাশে ঠেলে দিল। মেহরানকে চুপ থাকতে দেখে রাউশি মেহরানের দিকে তাকালো। দেখল মেহরান তারই দিকে তাকিয়ে আছে ঘোর লাগানো চোখে। রাউশি চোখ নামিয়ে নিল। মেহরানও হাসল রাউশির এমন আচরণে। রাউশির দিকে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে একটা ফু দিতেই রাউশি কেঁপে উঠল। অনুভূতিগুলো যেন বেসামাল হয়ে পড়ল। মেহরান বুঝল রাউশির অনুভূতি। কানে ফিসফিস করে বলল, কাছে আসবো নাকি আমার সাথে বাইরে যাবি? রাউশি থমকালো। এভাবে কি কেউ কখনো নববিবাহিত স্ত্রীকে বলে ধারণা নেই রাউশির। লজ্জায় গাল লাল হলো। এই লোক কি তাকে লজ্জা দেওয়ার জন্যই এসব বলছে নাকি? থমথমে মুখে জবাব দিল, অবশ্যই দ্বিতীয়টা। মেহরান ঠোঁটে ঠোঁট চেপে হাসল। চুকচুক শব্দ করে নিজের প্রতি আফসোস ঢেলে বলল, মেহরানের কপালে যে বাসর রাত থাকবে না এটা জানতাম। যাই হোক, তোর ইচ্ছাই পূরণ করি তাহলে চল। রাউশির হাত ধরে ঘরের দরজা খুলে বাইরে নিয়ে এলো মেহরান। রাউশির ঠান্ডা লাগলে ভেতর থেকে আলনায় রাখা একটা শাল এনে গায়ে জড়িয়ে দিল মেহরান। এবার রাউশির হাত ধরে নিয়ে গেল সামনে। বাড়ির বাম দিকে একটি সরু রাস্তা আছে। আইলো বলা চলে। পাশে ক্ষেত আর ক্ষেত। মেহরান কিছুটা নিচু হয়ে দাঁড়িয়ে রাউশিকে পেছনে ওঠার জন্য ইশারা করল। রাউশি মুখে হাসি ফুটিয়ে মেহরানের পেছনে গিয়ে গলা জড়িয়ে ধরলে মেহরান হাত পেছনে দিয়ে রাউশির দু উরুতে ধরে হাঁটা শুরু করল। আকাশে আজ চাঁদ উঠেছে, তবে পুরোটা নয়। ঠান্ডা হাওয়ায় রাস্তাটা বেয়ে যেতে লাগলো মেহরান। রাউশির খুব ইচ্ছে করল সময়টাকে এখানেই থামিয়ে দেওয়ার। তবে এটা যে কখনোই সম্ভব না ভেবে কষ্ট পেলেও মেহরানের কাঁধে মাথা থুতনি রাখল আর কানে ফিসফিস করে বলল, মেহরান মশাই, আপনার মেহেরজান আপনাকে খুব বেশি ভালোবাসে। মানে এত এত এত। মেহরান আরেকটু সামনে এগিয়ে গিয়ে থামল।
চাঁদের আশেপাশে অসংখ্য ভাঙা ভাঙা মেঘ। ঘাড় ঘুরিয়ে তাকালো। চাঁদের আলো পাকা ধানের পাতার ওপর পড়ছে। মণিমুগ্ধকর এক দৃশ্য তৈরি হয়েছে সময়টাতে। মেহরান ঘাড় ঘুরিয়ে রাউশির দিকে তাকালো। রাউশি তারই দিকে তাকিয়েছিল। মেহরান এবার সাহস করল। প্রথমবারের মতো রাউশির ঠোঁটে সে অবস্থাতেই ছোট করে একটা চুমু খেল। রাউশি চোখ বুজল। সারা শরীরে শিহরণের মাত্রা ভারী হতে লাগল। অনুভব করল মেহরানকে। মেহরান ছেড়ে দিল। রাউশি চোখ বুজে বার কয়েক দীর্ঘশ্বাস ফেলল মেহরানের ঘাড়ে। মেহরান হালকা হেসে বলল, ভালো না বাসলেও যে বাসতে হবে। আফটার অল আমারই তো মেহেরজান। ভোরের আলো ফুটল। পাখির কিচিরমিচির আওয়াজ জড়ালো হলো। খাবারের খোঁজে বেরিয়ে পড়েছে তারা। রাউশি আর মেহরান ঘুমিয়েছে ভোররাতের দিকে। তবে রাউশি খুব একটা ঘুমাতে পারেনি। বাইরে থেকে কিছু আওয়াজ শুনেই শোয়া থেকে উঠে গায়ে শাল জড়িয়ে বেরিয়েছে ঘরের বাহিরে। হাসনা বেগম আর বৃষ্টি রান্নার আয়োজন করছিল। বৃষ্টি বিভিন্ন তরকারি কাটছিল উঠোনে বসে। আর হাসনা বেগম রুটি বানাচ্ছিলেন। রাউশিকে এত ভোরে উঠতে দেখে হাসনা বেগম চমকালেন। জিজ্ঞাসা করলেন, এ কি তুমি মিঠা পড়ছ? রাইতে কি ভালা ঘুম হয় নাই? রাউশি বৃষ্টির পাশে গিয়ে দাঁড়ালো। অনেক ভালো ঘুম হয়েছে আন্টি। বৃষ্টি মুখ টিপে হাসল। সে রাতে একবার টয়লেটে যাওয়ার জন্য উঠেছিল, তখন মেহরান আর রাউশিকে কিছুটা দূরে বসে থাকতে দেখেছে। রাত তখন গভীর। বৃষ্টির এতটুকু তো ধারণা হয়েছে এদের মধ্যকার ভালোবাসা সত্যিই অনন্য যেন। রাউশি টিউবওয়েলের সামনে গিয়ে মুখ ধুয়ে নিল। উঠোনের বামদিকের নিমগাছটা থেকে একটি কচি ডাল ভেঙে তা দিয়ে দাঁত ঘষল কিছুক্ষণ। এরপর কুলি করে এসে বৃষ্টির পাশে হাঁটু ভেঙে বসল। বৃষ্টি বলল, তোমরা কি আজই চলে যাবে? রাউশি সেই প্রশ্নের উত্তর দিল না, বরং উল্টো বৃষ্টিকে প্রশ্ন করল, তোমরা কি আমাদের সাথে যাবে? বৃষ্টি হতচকাল। এটা কি করে হয়? মাথা দুদিকে ঘুরিয়ে বলল, না না, তা কি করে হয়? রাউশি শুনল না তার কথা। ঘাড় এলিয়ে বলল, দেখো তোমরা এখানে পূর্বস্থানীয় নও। এছাড়া আঙ্কেলের বয়স হয়েছে। এই বয়সেই অনেক পরিশ্রম করে। ঢাকায় গেলে তুমি নিজেই একটা জব করতে পারবে। আঙ্কেলেরও কিছুটা চাপ কমবে। তোমাদের থাকার ব্যবস্থা আমিই করে দেব। তুমি শুধু হ্যাঁ বলে দাও ফার্স্ট। বৃষ্টি বুঝল রাউশি অনেক মিশুক স্বভাবের। বৃষ্টি মায়ের দিকে এক পলক তাকালো। সত্যিই তার বাবার এখানে অনেক বেশিই কষ্ট হয়। বৃষ্টির নিজের একটা জব থাকলে হয়তো কিছুটা হলেও বাবার কষ্ট লাঘব হতো। তবে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই তেমন। শুধুই তো এইচএসসি পাস করেছে। হতাশার শ্বাস ফেলল বৃষ্টি। বৃষ্টির মনোভাব যেন রাউশি বুঝে গেল। বৃষ্টির কাঁধে হাত রেখে বলল, বাই এনি চান্স তুমি কি নিজের যোগ্যতা খুঁজছ? চিন্তা নেই, আমি তো আছি। বৃষ্টি ভাবুক হলো। নিজের যোগ্যতায় কিছু করতে চায় সে। বৃষ্টি ভাবল বাবার সাথে কথা বলবে। মতিন মরল রাউশি ওঠার কিছু সময় আগেই বাড়ি থেকে বেরিয়েছে কাজের উদ্দেশ্যে। দুপুরে রান্নার জন্য বাজার নিয়ে আসবেন। রাউশি হাতে হাতে সহায়তা করল কিছুক্ষণ। গল্প করল বৃষ্টির সাথে। দেখতে দেখতে ঘন্টা খানেক পেরিয়ে গেল। 9টা বাজে মেহরান ঘুম থেকে উঠল। রাতে দেরি করে ঘুমানোতে এত দেরিতে ঘুম ভাঙল, তাও বাইরে থেকে শোরগোলের কারণে। রাউশিকে পাশে না পেয়ে একবার এদিকে ওদিক তাকালো। বাইরে থেকে গলার শুনে আর দরজা হালকা খোলা দেখে বুঝল মেয়েটা বাইরে। মেহরান ফোনটা খুঁজল। ঘুম চোখে নুজাইশকে কল করল। তবে পেল না। এবার উঠে বসল মেহরান। আর তখনই বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পেল মেহরান। সঙ্গে সঙ্গেই তাড়াহুড়ো করে বেরোলো ঘর থেকে। আর তখনই নজর গেল সামনে মতিন মোল্লের রক্তাক্ত নিথর দেহের ওপর। মেহরান স্তব্ধ হলো, থমকালো। বৃষ্টি বাবার লাশের পাশে বসে কাঁদছে আর হাসনা বেগম অপলক স্বামীর লাশের দিকে চেয়ে আছেন চুপচাপ, যেন শোকে পাথর হয়ে গেছেন। মেহরান রাউশিকে দেখতে পেল বৃষ্টির কাছে। এছাড়া চারপাশে লোকজন ভরে গেছে। অনেক পুরুষ, মহিলা, যুবক, যুবতীরাও ভিড় করেছে। মেহরানকে ঘর থেকে বেরোতে দেখে কিছুজন আবার কেমন করে যেন তাকালো। রাউশি তখনও মেহরানকে খেয়াল করেনি। তার এখনো হাত পা কাঁপছে। কি থেকে কি হয়ে গেল ভেবে। মতিন মোল্লকে নাকি রাস্তায় বাড়ি ফেরার সময় কেউ দাও দিয়ে কুতারা চিহ্ন পিতারা চিহ্ন এ তারা চিহ্নছে। কে করেছে এটা কেউ জানে না। রাস্তাটা নির্জন ছিল বিধায় কাজটা খুব সহজেই করতে পেরেছে খুনি। কেউ দেখেও নি কাউকে। মতিন মোল্লের নিথর দেহটা দেখার পরপরই কিছু জন মানুষ ধরে এনেছে বাড়িতে। হাসনা বেগম সে সময় হাঁড়ি পাতিল ধোয়াধুই করছিলেন কলপারে। রাউশি আর বৃষ্টি বসে বসে কাজ করছিল আর কথা বলছিল। তখনই নিয়ে আসা হয় মতিন মোল্লের লাশটা। হাসনা বেগম তো একটা চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যান।
আর বৃষ্টি যেন বাবার এমন অবস্থা বিশ্বাসই করতে পারছিল না। সৃষ্টি সে সময় ঘুম থেকে উঠে বাবার লাশ দেখে যেন পুরো পা থেকে মাটির তলা সরে গিয়েছিল। এত কিছুর মাঝে মেহরানকে ডাকাও সম্ভব হয়ে ওঠেনি রাউশির। কাকে রেখে কাকে সামলাবে এই অবস্থা? একদিনেই এই পরিবার কত আপনজন হয়ে গেছে তাদের। আর তাদেরও কি একটা হৃদয়বিদারক ঘটনাই না ঘটল? রাউশি বৃষ্টির পাশে বসেছিল। সামনে থেকে মেহরানকে থমকানো দৃষ্টিতে চুপচাপ এগিয়ে আসতে দেখে ছলছল চোখে তাকালো। মেহরানও রাউশির টলমলে চোখ দেখে তার কাছে গেল। কিছু মহিলা সরে দাঁড়ালো। রাউশি বৃষ্টির পাশে বসে থেকেই মেহরানকে কান্না ভেজা আওয়াজে বলল, কে যেন উনাকে মেরে ফেলেছে। আর কিছু বলতে পারছে না রাউশি নিজেও। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। মেহরানের মাথাও যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। রাউশির কথা শুনে ফোনটা হাতে নিয়ে আবারও নুজাইশকে কল করল। এবার দুবার রিং হতেই নুজাইশ কল রিসিভ করল। মেহরান চোখ বুজে দীর্ঘশ্বাস নিয়ে বলল, মতিন আঙ্কেল আর নেই, তুই ইমিডিয়েটলি এখানে চলে আয়। নুজাইশকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিল মেহরান। আশেপাশে একবার তাকালো। লোকজন তার দিকে কেমন করে তাকিয়ে আছে। মেহরান এবার বৃষ্টির দিকে তাকিয়ে শান্ত আওয়াজে জিজ্ঞাসা করল, বাবার লাশের পোস্টমর্টেম করাতে চাও বৃষ্টি? বৃষ্টি কাঁদতে কাঁদতেই মাথা দুদিকে দুবার নাড়ালো। লাশের ময়নাতদন্ত করাতে চায় না সে। মেহরানও আর কিছু বলল না। কি করবে সেটাও বুঝতে পারছে না মেহরান। এদিকে চারপাশের লোকজন কানাঘুষা করছে, এইরা কেরা? কই থেইকা আইছে মরল বাড়িতো? মেহরান সেসবে কান দিল না। একটু সাইডে গিয়ে নুজাইশকে আবারও কল দিল আর কিছু একটা বলল। দেখতে দেখতে মতিন মোল্লের জানাজা শেষ হলো। কবর দেওয়া হলো বাড়ির থেকে কিছুটা দূরে। নুজাইশ আর মেহরানি করে দিল সমস্ত ব্যবস্থা। বৃষ্টির পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মতিন মোল্ল। উনার এমন মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করছেন এলাকার মানুষজন। এছাড়া হাসনা বেগম, সৃষ্টি শোকে পাথর বনে রয়েছে। বৃষ্টি নিজেকে কোনোরকম সামলে রেখেছে। মেহরানদের সাহায্য করল সে নিজেও। রাউশির তার মামার কথা মনে পড়ে গেল। আজ হঠাৎ বাবা মায়ের কথাও যেন খুব বেশি মনে পড়ছে। মিস করছে উনাদের। কেমন আছে সবাই? বাড়ির সবাই কেমন আছে? তারাও নিশ্চয় রাউশিদের অনেক বেশি মিস করছে। বিকেলের দিকে সমস্ত কিছু সেরে মেহরান আর নুজাইশ বাড়িতে ফিরল। সবাই কেমন মূর্তির মতো বসে রয়েছে। শুধু রাউশি এদিকে তাকাচ্ছে বারবার। মেহরানকে দেখে এগিয়ে গেল তাদের দিকে। শুনুন না, এখন কি হবে? আমি চাই বৃষ্টিদেরও আমাদের সাথেই ঢাকায় নিয়ে যেতে। নুজাইশ রাউশির দিকে তাকালো। মেহরান হাসনা বেগমের দিকে তাকালো। স্বামীর মৃত্যুশোকে মানুষটা কেমন একদৃষ্টে সামনে তাকিয়ে রয়েছেন। উনাদের এখানে একা রেখে যাওয়া মানেই হলো শেয়ালের কাছে মুরগি রেখে যাওয়া। প্রতিবেশীরা হিংস্র হয়ে উঠবে উনাদের ওপর। মেহরান পুলিশ লাগিয়ে দিয়েছে মতিন মোল্লের খুনিকে খোঁজার জন্য। এছাড়া আজ প্রতিবেশীরাও নানা কথা বলছিল মেহরান নুজাইশকে নিয়ে বৃষ্টিকে উদ্দেশ্য করে। এসবে পাত্তা না দিলেও পরবর্তীতে যে অনেক ঝামেলায় পড়তে হবে তা নিশ্চিত। তাই আগামীকালই এখান থেকে চলে যেতে হবে। এছাড়াও খান বাড়ির সবাই ঢাকা চলে যাবে আগামীকাল। মেহরান রাউশির দিকে তাকালো। মেয়েটার চোখমুখ শুকনো। রাউশির মাথায় ডান হাতটা রেখে বলল, আমাদের সাথেই যাবে উনারা। উনাদের এখানে একা রেখে যাওয়া ঠিক হবে না। নুজাইশও সম্মতি জানালো। এদিকে বাড়িতে নুজাইশের থাকা সম্ভব নয়। এমনিতেও দুজন মেয়ে আছে। আবার মেহরান রাউশি। লোকজন তিলকে তাল বানিয়ে নানা কিছু ছড়িয়ে দিয়ে পড়ে না আবার কোনো বিপদ হয়। তাই নুজাইশ সন্ধ্যা 7টার দিকে চলে গেল। রাতের দিকে বাড়িতে হঠাৎ দুজন মহিলা আর এক মেয়ে আসলো। মেয়েটা বৃষ্টির বয়সী। মহিলা দুজন হাসনা বেগমকে মতিন মোল্লের নানা ঋণের কথা বলা শুরু করলেন। সবাই শুনল সব। বৃষ্টি বলল, আপনাদের পাওনা টাকা পরিশোধ করে দেব আমি। কিছুদিন সময় দিন। এক মহিলা খ্যাক করে উঠলেন, তোমার বাপ মইরা গেছে, এখন তো টাকা কামানির লাইগা আর নাই কেউ। তাকন হান থাইকা টাকা দিবা তুমি? আমরা এইগলা বুঝি না। আইজকাই টাকা দেউন লাগবো। মেহরান আর রাউশি এই প্রতিবেশীদের আচরণে অবাক না হয়ে পারল না। আজই এ বাড়ির একজন মানুষ মৃত্যুবরণ করল। আর আজই এদের এমন ব্যবহার সত্যিই ভারী অদ্ভুত। এদিকে হাসনা বেগম শাড়ির আঁচল মুখে গুজে নীরবে কাঁদছেন। স্বামী মারা গেল কয়েক ঘন্টা হলো না আর এখনই এরা এসেছে টাকা চাইতে। কি মানুষ! মহিলা দুজনের চোখ গেল মেহরান আর রাউশির দিকে। রাউশি এদের একজনকে চেনে। উনি সেই মহিলা যিনি গতকাল রাউশির জামাটা নিজের দাবি করে নিয়ে গেছেন। গতকালই উনার ব্যবহার সম্পর্কে ধারণা হয়ে গেছে রাউশির। মহিলা একজন বৃষ্টিকে তাচ্ছিল্য করে বলল, এইডি কেরা? তোগোর বাড়ি তো কি হরে? তুলাডা কি নাগর নাকি? মেহরান রেগে গেল। রাউশিও খেপল।
এদিকে বৃষ্টি আর সহ্য করতে না পেরে উঁচু গলায় ক্রোধ ঢেলে বলল, বাজে কথা বলবেন না। আপনার সব কথা সহ্য করছি বলে ভাববেন না যে আপনার বাজে কথাও হজম করে নেব। মুখ সামলে কথা বলতে আসবেন। বেরিয়ে যান বাড়ি থেকে। আপনাদের মতো ছোটলোকের মুখ যেন আর না দেখি আমাদের বাড়ির আশেপাশে। মহিলাটা রেগে গেলেন। হাত উঠালেন বৃষ্টিকে মারার জন্য। রাউশি গিয়ে ধরল মহিলার হাত। আপনার হাত বেশি চলতেই পারে, তবে সেটা অবশ্যই অন্যদের ওপর। আমাদের আপনজনদের ওপর এই হাত যদি উঠানো দেখি আমি নিজে এই হাত ভেঙে দেব। এত দুঃখ কষ্টের মাঝে রাউশির মুখে আপনজন শব্দটা শুনে ভীষণ ভালো লাগলো বৃষ্টির। এদিকে মহিলাটি হাত মোছড়ামুচড়ি করছেন। রাউশি হাতটা আবারও মুছড়ে দিয়ে খ্যাক করে উঠে আবারও কিছু বলতে যাবে রাউশি হাতটা মুছড়ে দিয়ে বলল, অনেকক্ষণ যাবৎ আপনার বাজে কথা শুনেছি বলে দ্বিতীয়বার এই কাজটা মোটেও করবেন না। নয়তো আপনাদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা এই রাউশি খুব ভালোভাবেই জানে। আপনার পাওনা টাকা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। এখন এখান থেকে চলে যান দ্রুত, নয়তো কখন কি হয় সেটা আমিও ভালোভাবে বলতে পারবো না। হাত ছুড়ে দেওয়ার মতো ছুড়ল রাউশি। মহিলা একবার রাউশি আর তার পেছনে মেহরানের দিকে তাকালো। কিছু না বলে শুধু চোখ রাঙিয়ে চলে গেল তারা। রাউশি বৃষ্টির পাশে এসে দাঁড়ালো। কাঁধে হাত রেখে বলল, আমরা আগামীকাল চলে যাব। বৃষ্টি কেমন ম্লান চোখে তাকালো রাউশির দিকে। রাউশি বৃষ্টির ডান হাত ধরে বলল, তোমরাও আমাদের সাথেই যাবে। সবকিছু রেডি করে নাও রাতের ভেতরেই, আর পাওনা টাকা পরিশোধ করে দেব। বৃষ্টি বিরোধিতা করে বলল, না তা কি করে হয়? রাউশি আবারও বৃষ্টির কাঁধে ভরসার হাত রেখে বলল, তুমি না হয় যখন একটা ভালো মাইনের চাকরি করবে তখন পরিশোধ করে দিও। বৃষ্টি স্থির দৃষ্টে রাউশির দিকে তাকালো। হাসনা বেগমও তাকিয়ে আছেন রাউশিদের দিকে। এমনিতেই আজ জীবনের যেন অর্ধেক গতি হারালেন, তার উপর প্রতিবেশীদের বাজে ব্যবহার, আবার এখন রাউশিদের এমন কথা ঠিক কিভাবে নেবেন বুঝতে পারলেন না। খুব ভোরেই সকলে ঘুম থেকে উঠেছে। ব্যাগপত্র রেডি করছে বৃষ্টিরা। রাউশি ভীষণ খুশি। হাসনা বেগম নাশতা বানাচ্ছেন আর সৃষ্টিমাকে সাহায্য করছে আজ। মেহরান বাইরে গিয়েছে, সাথে নুজাইশও আছে। নুজাইশও খুব ভোরেই যোগ দিয়েছে সবার সাথে। নুজাইশ রাউশির দিকে তাকাতে পারে না। কেমন জোরটা কাজ করে, তবে ভালোবাসা সেটা যেন আমরণ পর্যন্ত। নুজাইশ মনে মনে হাসে শুধু। নুজাইশের জীবনে তার জানা মৌরিন যেন আজীবন দূরদর্শী হয়ে থাকবে। নুজাইশ ভীষণ খুশি মৌরিন তার জীবনে এসে। হ্যাঁ, সে মৌরিনকে পায়নি তাতে কি? জীবনে যা চাইবে সবকিছু যে পাবে এমন কোনো কথা নেই। মৌরিন যেন দূর থেকেই সুন্দর, দূর আকাশের সেই চাঁদের মতো। এখন শুধু ভাবে ভাগ্যিস মৌরিনকে ভালোবাসার কথা জানায় নিশে, নয়তো মেয়েটা তার সাথে কথা বলতে জোরতায় ভূগত। মেহরান আর নুজাইশ বাড়িতে ফিরল। ততক্ষণে সমস্ত নাশতা রেডি। হাসনা বেগম ঘরে সাজাচ্ছেন। মেহরান মুখে পানি দিল, হাত ধুয়ে চলে গেল। মূলত সকাল সকাল তারা একটি পুলিশ অফিসারের সাথে দেখা করতে গিয়েছিল। সকাল সকাল যাওয়ার কারণ হলো ওই পুলিশ অফিসারই কল করেছিল নুজাইশকে। নুজাইশ মেহরানকে বলে দুজনে পুলিশ অফিসারের সাথে দেখা করতে গেছে। পুলিশ অফিসার জানিয়েছেন পাওনা টাকার জন্য এক মুদি দোকানি মতিন মোল্লকে কুপিয়েছে। মেহরানের হাত মুষ্টিবদ্ধ হয়েছিল কথাটা শুনে। পাওনা টাকার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে। মেহরান ক্রেডিট কার্ডটা আনেনি সাথে করে। আপাতত নুজাইশের টাকা দিয়েই চলছে। নুজাইশের দিকে তাকালে নুজাইশ চোখ দিয়ে বোঝায় সে টাকাগুলো পরিশোধ করে দেবে। নুজাইশ হাত ধোয়ার জন্য দাঁড়িয়েছিল, দূরে ক্ষেতের দিকে তাকিয়েছিল, মৌরিনের কথাই ভাবছিল। তখনই রাউশি আসলো। নুজাইশের দৃষ্টি অনুসারে দূরে তাকিয়ে বলল, স্যার কি ভাবছেন? খেতে চলুন। হাত ধোবেন? দাঁড়ান আমি পানি ঢেলে দিচ্ছি। মৌরিনের কণ্ঠস্বর শুনে নুজাইশ তার মৌরিনের দিকে তাকালো। মুচকি হেসে বলল, একজনের কথা ভাবছিলাম, আমার না হওয়া চাঁদের ব্যাপারে। শেষের কথাটা খুব আস্তে করে বলল, রাউশি শুনল না। রাউশির কথায় হাত পাতল ধোয়ার জন্য, আর জিজ্ঞাসা করল, কার কথা ভাবছিলেন স্যার? পরে শিক্ষককে কি জিজ্ঞাসা করছে মনে পড়তেই জিও কেটে বলল, আসলে সরি স্যার। নুজাইশ কপাল কুঁচকে বলল, সম্পর্কে তুমি আমার ভাবি হও, আবার আত্মীয়তার সম্পর্কে তোমার শ্বশুর আমার বাবার দাদির বোনের নাতি। এদিক থেকেও আমরা সম্পর্কিত। শুধুমাত্র ভার্সিটির হিসেবে স্যার ডেকো না প্লিজ। নিজেকে ভুড়িওয়ালা, মাথামোটা, গোমরামুখো লাগে। আর অফকোর্স আমি গোমরামুখো, ভুড়িওয়ালা, মাথামোটা নই। আই নো অলসো হ্যান্ডসাম। বলে শার্টের কলারটা একটু ধরল। রাউশি ফিক করে হেসে দিল। নুজাইশ দেখল সেটা, তার খুব ভালো লাগলো। রাউশি ভাবুক হয়ে বলল, তাহলে আপনাকে কি ডাকা যায় স্যার?
আবার স্যার? ও সরি সরি স্যার। স্যার। ও সরি শাহ মি শাহ কি? তাহলে নুজাইশ ভাইয়া। এই রাউশি ভাইয়া না প্লিজ। রাউশি ভাবল কি ডাকা যায়। ভেবে বলল, মেহরান যেহেতু নাম ধরে ডাকে, তাহলে আমিও নাম ধরেই ডাকব। হ্যাঁ, আপনি আমার থেকে বড়, এমনকি আমার শিক্ষক, তবে আমার না নামকরণে একটু কষ্ট হয়। আপনার যা ইচ্ছা তাই ডাকুন মিসেস মেহরান খান। রাউশি হেসে উঠল। নুজাইশও সঙ্গ দিল। খাওয়া দাওয়া শেষে মেহরান নুজাইশের ফোন নিয়ে তানজিমকে কল করে জানালো তারা কিছুক্ষণ পর রওনা দেবে। সাবধানে যাওয়ার জন্য বলল মেহরান। মেহরান রাউশির পেছনে দাঁড়িয়ে ছিল। সব শুনল সে। মেহরান পেছনে ফিরে তাকাতেই রাউশিকে দেখল। রাউশি একটা মিষ্টি হাসি দিল। তাকে দেখলেই বোঝা যাচ্ছে রাউশি আজ কি পরিমাণ খুশি। মেহরান রাউশির মাথায় একটা হাত রেখে বলল, খুব খুশি আজকে। আপনাকে আমি বিশ্বাস করাতে পারবো না যে আমি অনেক খুশি। তবে মতিন আঙ্কেলের জন্য অনেক খারাপ লাগছে। উনি থাকলে উনিও যেতে পারতেন আমাদের সাথে। কতই না ভালো হতো বলুন। মেহরানও দীর্ঘশ্বাস ফেলল। রাউশি পুনরায় বলল, শুনুন না। মেহরান দুষ্টুমির সুরে বলল, বলো না। রাউশি মেহরানের এমন কথা শুনে হেসে ফেলল। বলল, বৃষ্টি আমার সাথে বসে যাবে। দেখুন, আমি এতদিন পর একজন মনমতো বান্ধবী পেয়েছি। ওর কষ্টের কথা আমি জানি। আর ওর অতীতও আমার মতোই। বলে ম্লান হাসল রাউশি। তারপর আবারও বলল, আচ্ছা, আমরা বৃষ্টিকে আবার বিয়ে দেব। মেহরান ভ্রু কুঁচকাল। মাথায় আসলো নুজাইশের কথা। তবে সেটা মেহরান নিজেই করতে দেবে না। কারণ ছেলেটা বিয়ে থেকে বাঁচতেই তাদের সাথে এসেছে। কিন্তু রাউশি বৃষ্টির বিয়ে নিয়ে ভাবছে কেন? আর এত তাড়াতাড়ি? রাউশি আবারও বলল, আমরা ওর জন্য যোগ্য পাত্র খুঁজব ঢাকা গেলে। কি বলেন? ও আগে নিজেকে প্রতিষ্ঠিত করুক তারপর। বলেই চমৎকার হাসল রাউশি। তারপর আবারও বলল, ওদের থাকার ব্যবস্থা কিন্তু সব আপনি করে দেবেন। মেহরান রাউশির কোমল হাত দুইটা ধরে বলল, আমিই করে দেব। এখন শোন একটা কথা। রাউশি চোখ দিয়ে বোঝালো, কি কথা? মেহরান টুপ করে রাউশির গালে একটা চুমু দিয়ে বলল, এই কথা। রাউশি আশেপাশে একবার তাকালো। এটা বাড়ির পেছনের দিক, তাই কেউ দেখার কথা নয়। তাই নিজেই পা উঁচিয়ে মেহরানের ঠোঁটে হালকা করে ছোট্ট চুমু দিয়ে এক মুহূর্ত আর সেখানে না দাঁড়িয়ে চলে গেল। মেহরান নিম্নের ঠোঁট কামড়ে হাসল শুধু। বৃষ্টি আর নুজাইশ ঝগড়া করছে। বৃষ্টি উঠোন ঝাড়ু দিচ্ছিল। নুজাইশ বাঁশের পাশে মূর্তির মতো দাঁড়িয়েছিল। হাজারবার সরতে বললেও যখন সরল না। রেগেমেগে চেঁচালে নুজাইশ তাকে ডাইনি বললে বৃষ্টি ভীষণ রেগে যায়। নুজাইশও কম না। তবে তাদের এই ঝগড়ার মাঝেই আবার আগমন ঘটে সাইদের। সাইদকে এখানে দেখে ভীষণ চমকে গেল। এই ছেলে এখানে কি করছে? আর জানলই বা কি করে? শুধু তুই আর মেহরান তো প্রকৃতি উপভোগ করতে পারিস না, তাই আমরাও চলে আসলাম। আমরা শব্দটা শুনতাই নুজাইশ ভ্রু কুঁচকাল। সাইদের পেছনে দেখা গেল তুষার আর এহসানও আছে। তুষার নুজাইশের কাছে এগিয়ে এসে বলল, শালা গে হয়ে গেলি নাকি? এভাবে ঝগড়া করছিস কেন? নুজাইশ হৃদয়ের মাঝে ভাঁজ ফেলে এদের দিকে তাকিয়ে আছে। এরা দলবল নিয়ে এখানে কি করতে এসেছে? রাউশি তাড়াহুড়ো করে বাড়ির সামনে আসতেই সাইদদের দেখতে পেল। সাইদদের না চিনলেও এদের সেদিন নুজাইশের বোনের বিয়ের অনুষ্ঠানে দেখেছিল। তবে এরা এখানে এই সময়ে কি করছে বুঝতে পারল না রাউশি নিজেও। মেহরান এসে রাউশির পাশে দাঁড়ালো। রাউশি মেহরানকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে এহসান রসিকতা করে মেহরানকে বলল, আমাদের চোখে পড়ে না তোদের? এত ঘেঁষাঘেঁষি করিস কেন? সবেই তো বিয়ে হলো। মেহরান সেসবে কান না দিয়ে গম্ভীর স্বরে বলল, গাড়ি রেডি আছে? সাইদ বলল, গ্রামের রাস্তা ভালো না, গাড়িটা পুলিশ স্টেশনের সামনে রেখে এসেছি। গ্রামের মানুষজন যা গাড়িটা চাবি ছাড়াই ঠেলতে ঠেলতে নিয়ে যাবে। আসার সময়ও কিভাবে যেন তাকিয়েছিল। মেহরান শুনেছে গ্রামের লোকেরা আজকে বৃষ্টিদের বাড়িতে এসে বিভিন্ন ঝামেলা করতে পারে। সাইদরা সিলেট এসেছিল একটা কাজে। মেহরান তাদের ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বললে সাইদরা সঙ্গে সঙ্গেই এসেছে। মেহরান বৃষ্টির দিকে তাকিয়ে বলল, বৃষ্টি আপত্তি না থাকলে আমি চাইছি এখনই চলে যেতে। না হলে অনেক ঝামেলার মুখোমুখি হতে হবে। বৃষ্টি কি বলবে ভেবে পেল না। এখনই চলে যাওয়া। তবে না করল না। মাথা নাড়ালো। মেহরান এগিয়ে গিয়ে বলল, ভয় পেও না। আমাদের ওপর ভরসা রাখো। তোমার ভবিষ্যৎ তুমি নিজেই ঠিক করবে। আমরা শুধু সহায়তা করব। বৃষ্টি মাথা নাড়ালো। মেহরান পেছনে ফিরে রাউশিকে বলল, রেডি হয়ে নে। মেহরান রাউশি, বৃষ্টি, হাসনা বেগম আর সৃষ্টির জন্য বাজার থেকে জামাকাপড় কিনে এনেছে গতকাল বিকেলে।
সবাই রেডি হয়ে গ্রামের মেঠোপথ দিয়ে রওনা দিল। গ্রামের লোকেরা কেমন চোখে তাকিয়েছিল। তবে আসার সময় কোনো ঝামেলা হয়নি, কারণ সেই সময় গ্রামের মানুষজন কম ছিল। সবাই যে যার ঘরে ছিল, শুধু কিছুজন বাদে। পুলিশ স্টেশনের সামনে আসার পর সাইদরা গাড়িতে উঠে বসল। সবাই উঠে বসল। হাসনা বেগম কেমন মুখ শুকনো করে রেখেছেন। স্বামীর কবরের পাশে গিয়ে কিছুক্ষণ বসেছিলেন আসার আগে। বৃষ্টি, সৃষ্টিও ছিল। তাদের চোখ দেখলেই বোঝা যায় মানুষগুলো কান্না করেছে। বুক ভার করে নিজ গৃহ ছেড়ে যেতে হচ্ছে, তবে নিজেদের ভবিষ্যতের জন্য হলেও তো ছাড়তে হবে বাড়ি। বৃষ্টি রাউশির প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। মাইক্রো বাসটাই 12 জনের বসার সিট হওয়ায় খুব সবাই যার যার মতো করে বসেছে। সাইদ গাড়ি ড্রাইভিং করবে। মুজাইশ, এহসান, তুষার মিলে অহেতুক কথাবার্তা বলছে। বৃষ্টি আর রাউশি দুজনে একসাথে বসেছে। সৃষ্টি বসে রয়েছে হাসনা বেগমের পাশে, আর হাসনা বেগম চোখ বুজে বসে রয়েছেন। এদিকে মেহরান সবার পেছনে কেমন চিন্তিত মুখে বসে আছে। কোনো বিষয় নিয়ে মেহরান আজ খুব চিন্তিত। মেহরানের চোখে মুখে গাঢ় চিন্তার ছাপ। তবে ঠিক কি বিষয় নিয়ে চিন্তিত মেহরান সেটা কেউই জানে না। মধ্যরাতে বাড়িতে পৌঁছালো মেহরানরা। বাড়ির সবাই সেই দুপুরেই এসে পৌঁছেছে। উর্মিলা বেগম আর রূপা বেগম ছেলেমেয়েদের জন্য অপেক্ষা করছিলেন সেই বিকেল থেকে। যখন এসে পৌঁছালো তখন মেয়েকে ধরে হাউমাউ করে কেঁদে দেন রূপা বেগম। মেয়ে সুস্থ আছে দেখে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করতে ভুলেন না। এদিকে হাসনা বেগম, বৃষ্টি আর সৃষ্টি এতবড় বাড়ি দেখে ভীষণ হতবাক। হাসনা বেগমের কিছুটা সন্দেহ ছিল মেহরানদের নিয়ে, তবে এখন যেন আসলেই বুঝতে পারলেন এরা বড়লোক সব মানুষজন। হাসনা বেগম কেমন যেন লজ্জা পেতে লাগলেন যখন বাড়ির দুই কর্ত্রীকে দেখলেন। উনাদের আভিজাত্যপূর্ণ দেখে নিজেকে ভীষণ তুচ্ছ মনে হলো। বৃষ্টি নিজেকে দৃঢ় রাখলেও লজ্জা হচ্ছিল, তবে রাউশি যখন তার হাত ধরে উর্মিলা বেগম আর রূপা বেগমকে পরিচয় করিয়ে দিল নিজের বান্ধবী আর আশ্রয়দাতা হিসেবে, তখন বৃষ্টি ভীষণ খুশি হয়েছিল। মেহরান আসার সময়ই বাবা আর মাকে সবকিছু খুলে বলেছেন বৃষ্টিদের ব্যাপারে। উর্মিলা বেগম আর রূপা বেগম সাদরে গ্রহণ করেছেন উনাদের। এতে করে হাসনা বেগমও কিছুটা স্বস্তি পান। উর্মিলা বেগম ছেলেমেয়েদের জন্য গরম গরম রান্না করে রেখেছেন। নিশ্চয় সবার খিদে লেগেছে, তবে কেউই আর খেল না। ঘুমানোর জন্য সবাই চলে গেল নিজ নিজ রুমে। উর্মিলা বেগম বৃষ্টিদেরকে রুম দেখিয়ে দিয়েছেন। সবাই যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লেও রাউশি যখন নিজের রুমের দিকে যাচ্ছিল মেহরান পথ রোধ করে দাঁড়ায়, আর হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে যায়। রাউশিকে নিজের রুমে এনে দরজা লাগিয়ে দিয়ে খাটের সামনে গিয়ে শার্ট খুলতে থাকে মেহরান। এটা দেখে রাউশি ভীষণ হতভম্ব হয়ে যায়। চোখে হাত দিয়ে মাথা দুদিকে বারবার নাড়িয়ে বলল, এসব কি করছেন কি আপনি? মেহরান কপাল কুঁচকে চোখে মুখে হাত দিয়ে থাকা রাউশির দিকে তাকালো। শার্ট খুলছি। আর কি করব? আর এভাবে চোখে মুখে হাত দিয়ে আছিস কেন? আপনি শার্ট খুলছেনই বা কেন? আমি কি ফ্রেশ হব না? রাউশি তবদা খেয়ে গেল। মেহরানের দিকে পিঠ দিয়ে দাঁড়ালো। মেহরান কাভার থেকে একটি টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকতে যাওয়ার আগে রাউশিকে বলল, রুম থেকে বের হবি না, নয়তো ভালো হবে না। কিন্তু আমি। বাকি কথাটা বলার আগে মনে পড়ল মেহরান আর রাউশি এখন স্বামী স্ত্রী। এখন তাদের একসাথেই থাকতে হবে। তাই আপত্তি করল না, মেহরানের খাটের ওপর গিয়ে বসল। মেহরান বের হলে নিজেও ফ্রেশ হয়ে নিবে, তবে এর জন্য দরকার জামা কাপড়। তাই নিজের রুমে যাওয়ার সিদ্ধান্ত নিলে মেহরান ওয়াশরুম থেকে মাথা বের করে বলল, তুই চাইলে আমার সাথে এসে শাওয়ার নিতে পারিস। রাউশি চোখ বড় বড় করে তাকালো। মেহরানের ঠোঁটে দুষ্টু হাসির রেখা দেখে লজ্জা পেয়ে অসভ্য বলে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। মেহরান ঠোঁট কামড়ে হেসে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। এই সুযোগে রাউশি নিজের রুম থেকে প্রয়োজনীয় জামাকাপড় নিয়ে এলো। মেহরান আধ ঘন্টা শাওয়ার নিয়ে বেরোলো ট্রাউজার, টি শার্ট পরে। রাউশি মেহরানের দিকে তাকালো। ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছছে মেহরান। রাউশি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। মনে মনে বলল, এই মানুষটাকে আজ ভীষণ সুন্দর লাগছে। মেহরান রাউশিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আজ সারা রাত আমার দিকেই তাকিয়ে থাকিস। এখন যা ফ্রেশ হয়ে নে। রাউশি চোখ নামিয়ে নিল। জামা কাপড় হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। রাউশিও আধ ঘন্টার মতো শাওয়ার নিয়ে বের হলো। মেহরান ল্যাপটপের সামনে বসে রয়েছে, কাজ করছে। তবে রাউশি বের হতেই তার দিকে তাকালো। রাউশিকে ভেজা চুলে এমনিতেই দাঁড়িয়ে থাকতে দেখে শাসালো। ঠান্ডার মাঝে এভাবে ভেজা চুলে দাঁড়িয়ে আছিস কেন? ঠান্ডা লাগানোর জন্য? রাউশির ভেজা চুল হতে টপটপ পানি পড়ছে। মেহরান টাওয়াল নিয়ে তার দিকে এগিয়ে আসলো, আর রাউশি মিষ্টি করে হেসে বলল, ঠান্ডা লাগুক, তাতে কি?
অসুস্থতার বাহানায় আপনার থেকে সহস্র সেবা পাই আমি। এই সেবা পাওয়ার জন্য হলেও বারবার অসুস্থ হতে চাই আমি। মেহরান রাউশির দিকে এগিয়ে এসে মাথা মুছে দিতে থাকে। কেমন অন্যমনস্ক হয়ে বলে, যদি আমি না থাকি তখন? রাউশির বক্ষস্থল কেঁপে উঠল, তবে নিজেকে শান্ত রাখল। শান্তভাবেই জবাবে বলল, এমনটা কখনোই হবে না। আপনি আর আমি অনেকদিন একসাথে বেঁচে থাকব। আর আপনি আমার সেবা করে যাবেন। আর ভুলেও না থাকার কথা মুখে আনবেন না প্লিজ। মেহরান হাসল। রাউশির চুল ভালোভাবে মুছে দেওয়া শুরু করল। রাউশি মেহরানের দিকে তাকিয়ে আছে। মেহরানের মুখটা কেমন যেন চিন্তিত লাগছে। এখন যদি কিছু জিজ্ঞাসা করে মেহরান তাকে কিছুই বলবে না। তাই রাউশিও খুব একটা ঘাটল না। শুধু ভাবতে লাগলো মানুষটার মন কিভাবে ভালো করা যায়। রাউশিকে ভাবুক দেখে মেহরান বলল, কি ভাবছিস? আপনার কি মন খারাপ? এমন কিছুই নয়। আচ্ছা তাহলে চলুন ঘুমিয়ে পড়ি। মেহরান ভ্রু কুঁচকাল। এক হাতে রাউশির কোমর জড়িয়ে ধরে বলল, ঘুমাবি? হু। মেহরানের এমন জড়িয়ে ধরাতে রাউশির শরীর ক্ষণে ক্ষণে কাঁপছে মনে হলো। মেহরান রাউশির কানের কাছে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে রাউশির মুখের দিকে ঝুঁকে কপালে গাঢ় চুম্বক এঁকে দিল। রাউশির কোমল গালে হাত রেখে বলল, ভালোবাসি আমার রাউশিকে। ধন্যবাদ তোকে আমার জীবনে আসার জন্য। আমার বাকি জীবন তোর নামেই লিখে দিলাম রাউশি। রাউশি হুট করেই মেহরানের গলা জড়িয়ে ধরল। মেহরানের গালে একটা কিস দিয়ে বলল, আপনাকেও ধন্যবাদ মেহরান সাহেব, আমার জীবনের দ্বিতীয় অধ্যায় এত মধুময় করার জন্য। মেহরান রাউশির নাকে নাক ঘষে। রাউশির নিঃশ্বাস ভারী হয়। দুজনেই দুজনের নিঃশ্বাসের গতি মাপতে থাকে। আর ভাবতে থাকে ভবিষ্যৎ নিয়ে। খুব সকালে উজান বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেন চলে গিয়েছে। বাবা মা কেউই তার সাথে কথা বলছে না। সেও কথা বলার সাহস করেনি। মেজো চাচা আর মেজো চাচিকে দেখলেও কেমন যেন লজ্জা লাগে। তবে মাহমুদ খান উজানকে কখনো দোষারোপ করেন না। কিন্তু উজান বুঝে নিজেকে। তার জন্যই রাউশি এত বড় বিপদে পড়েছিল। চিন্তা একটাই, মেয়েটা কি আদৌ তার সাথে কথা বলবে? নাকি ফিরেও তাকাবে না? উজানকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় রূপা বেগম দেখলেন। বড় যাকে অনুনয় করে বললেন, ছেলেটার চোখমুখ কেমন শুকিয়ে গেছে আপা। তুমি আর কতদিন ছেলেটার সাথে কথা না বলে থাকবা? ভাইজান না হয় রেগে আছেন, কিন্তু আপনি? ছেলেটা আমাদের সাথেও মেপে মেপে কথা বলছে লজ্জায়। ওর কোনো দোষ নেই আপা। তুমি ওর সাথে একটিবার কথা বলো। উর্মিলা বেগম প্রত্যুত্তরে বললেন, থাকুক ওর মতো। ওর ব্যাপারে আর একটাও কথা বলিস না আমায়। রুটিগুলো ভেজে ফেল তুই। বাসায় মেহমান আছে। রূপা বেগম মুখ গোমরা করে চুপ হয়ে গেলেন। তাজবীরকে কোলে করে রোকসানা বেগম আসলেন। রাত থেকে তাজবীরের জ্বর উঠেছে। এখনো তাপমাত্রা কমেনি ছেলেটার। রাতে একজন এসে দেখে গেছে তাজবীরকে। কিছু ঔষধ দিয়েও গেছে। তবে তা দিয়েও যেন কোনো কাজ হয়নি। তাজবীরকে এই অবস্থায় দেখে উর্মিলা বেগম গালে হাত দিয়ে জিজ্ঞাসা করলেন, শরীরটা কেমন লাগছে বাবা? তাজবীর ছোট করে উত্তর করল, ভালো বড় মা। ছেলেটা কেমন নেতিয়ে গেছে এক রাতেই। জ্বর কিছুতেই কমছে না তাজবীরের। রূপা বেগম এগিয়ে এসে তাজবীরের মাথায় হাত দিয়ে বললেন, ছেলেটাকে হাসপাতালে নিয়ে গেলেই তো হয় রে ছোট। আর বলো না মেজো আপা, ওর বাবাকে বললাম শুনলই না। উর্মিলা বেগম বললেন, সে কি কথা? ওকে আজকেই হাসপাতালে নিয়ে যাও। এত জ্বর শরীরে, এখনো কমছে না। কিছু খাইয়ে হাসপাতালে নিয়ে যা। তানজিমকে সাথে নিয়ে যা। রোকসানা বেগমও ছেলের দিকে তাকিয়ে কথা মানলেন। একবার জিজ্ঞাসা করলেন, মেহরানরা এসেছে? হ্যাঁ, রাতেই এসেছে। রোকসানা বেগম ছেলেকে খাওয়াতে চাইলেন, তবে তাজবীর কিছুই খেল না। সকাল 9টার দিকে সবাই ঘুম থেকে উঠল। তানজিম আরও আগে উঠেছে। মায়ের সাথে ভাইকে নিয়ে হাসপাতালে গেছে তারা। এদিকে এসব ব্যাপারে না জানা রাউশি আর মেহরান নিচে নেমে আসতেই বড়দের দেখে রাউশির কেমন লজ্জা লাগলো যখন মনে পড়ল মাহতাব খান এখন তার শ্বশুর। অথচ রাতে উর্মিলা বেগমকে দেখে কথাটা মনে পড়েনি। কিন্তু এখন কেমন যেন কথাটা মনে পড়ে লজ্জা লাগছে। মাহবুব খান মেহরান রাউশিকে একসাথে নামতে দেখে প্রশান্তির হাসি হাসলেন। তারা এগিয়ে আসতেই মাহবুব খান রসিকতা করে বললেন, বৌমা, আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? রাউশি ভীষণ লজ্জা পেল। মাহতাব খান হেসে উঠলেন। মাহতাব খান বড় ভাইকে বললেন, আহা ভাইজান, মেয়েটাকে লজ্জা দিচ্ছ যে? আমি আমার বড় বৌমার সাথে কথা বলছি ছোট। লজ্জার কিছু নেই, বলে হাসলেন তিনি। সিঁড়ি বেয়ে নিচে নামল বৃষ্টিরাও। বৃষ্টি আর তার পরিবারকে দেখে সবাই তাদের দিকে তাকালো। মাহবুব খান সৌজন্য হেসে হাসনা বেগমকে বললেন, আসুন আসুন। আপনাদের আসার সময় কোনো সমস্যা হয়নি তো? না ভাইজান,
আইতে কোনো সমস্যা হয় নাই। মাহবুব খান সামনের ফাঁকা চেয়ারগুলো দেখিয়ে বললেন, বসুন, বসুন। আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম সবাই। সবাই সকালের নাস্তা খেতে বসল। সকালের প্রহরটা ভালোভাবেই কেটে গেল। রাউশি আর মেহরান বারান্দায় বসে কফি খাচ্ছিল বিকেলের টাইমে। তবে মেহরানের কি যেন একটা ইমার্জেন্সি কল আসাতে মেহরান ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তারপর রাউশিকে রাতে ফিরতে দেরি হবে বলে সেভাবেই চলে গেল। মেহরানের এহেন কাজে আর চিন্তিত মুখশ্রী দেখে রাউশি নিজেও চিন্তিত হল। মানুষের শরীরে হুট করেই রোগ বালাইয়ের প্রাদুর্ভাব দেখা দেয়। আর তা যদি হয় সিরিয়াস, তাহলে বেঁচে না থাকার একটি আতঙ্ক কাজ করে মন জুড়ে। এই মেহরানেরও একই অবস্থা। বৃষ্টিদের বাড়ি থেকে আসার আগের দিন মেহরান আর নুজাইশ বাজারে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় মেহরানের হঠাৎ অনেক কাশি উঠে যায় আর বুকে ব্যথা শুরু হয়। তীব্র মাথা ব্যথায় মেহরান কাঁচা রাস্তার ওপরেই বসে পড়ে। নুজাইশ প্রচুর চিন্তিত হয়ে পড়ে যখন দেখে মেহরানের কাশির সাথে রক্ত যাচ্ছে আর নাক দিয়ে রক্ত বের হয়েছে। সাথে সাথেই গ্রামের ফার্মেসি ডাক্তারের কাছে ধরে নিয়ে যায় নুজাইশ মেহরানকে। গ্রামের ফার্মেসি ডাক্তার কি আর ভালো বুঝবে, কিছু ঔষধপত্র দিয়েছে শুধু, যেসব মেহরান রাউশি যাতে না দেখে সেজন্য নুজাইশের কাছে রেখে দিতে বলেছে। নুজাইশও মানা করেনি। সিলেট থেকে আসার সময় মেহরান সবার পেছনে বসেছিল, কারণ তার কাশি উঠলে যাতে পেছনে বসে ধীরে ধীরে কাশতে পারে। মেহরান ক্লান্ত ছিল। তার যে দুরারোগ্য হয়েছে সেটা সে খুব ভালোভাবেই বুঝতে পারে। কেন যেন রাউশিকে দেখে খুব বেশি মায়া আর খারাপ লাগছিল মেহরানের। অজানা ভয় ঠিক সে সময় তার এত স্ট্রং ক্যারেক্টারও নড়ে উঠেছিল। মেহরান সমস্ত বিষয় সাইদকে বলেছে। সাইদ হাসপাতালে যাওয়ার ব্যাপারে বলেছিল, চেক আপ করানোর জন্য। তাই তো সাইদের কল পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে হাসপাতালে। সাইদের কেবিনে ঢুকতেই আরও বেশি চমকে যায় মেহরান, কারণ সেখানে আরিয়া বসেছিল। মেহরান ভাবে এই মেয়ে এখানে কি করতে এসেছে। এদিকে আরিয়া এসেছিল সাইদের সাথে দেখা করতে। ব্লাইন্ড ডেট যে কখনো এমন হাসপাতালে হয় সেটা আরিয়ার জানা ছিল না। তবে এভাবে মেহরানের দেখা পেয়ে যাবে ভাবতে পারেনি। মেহরানকে আজ একটু বেশিই সুন্দর লাগছে তার কাছে। কোণে একটা হাসি ফুটালো। মেহরান কপাল কুঁচকে সামনে এগিয়ে গেল। সাইদ আরিয়ার উদ্দেশ্য বলল, আপনার এখন যাওয়া উচিত মিস আরিয়া। আরিয়া সাইদের কথার উত্তর না দিয়ে মেহরানকে জিজ্ঞাসা করল, কেমন আছেন মেহরান খান? আপনাকে অনেকদিন পর দেখছি। মেহরান আরিয়ার কথায় পাত্তাই দিল না। তবে সাইদের হৃদয়ের মাঝে গাঢ় ভাঁজ পড়ল। আরিয়া মেহরানকে চেনে? মেহরান বরং গম্ভীর স্বরে সাইদকে বলল, পার্সোনালি কথা বলতে চাই। আরিয়ার পার্সোনালিটি আঘাত হানল। তাই উঠে দাঁড়িয়ে গটগট পায়ে হেঁটে চলে গেল। সাইদ কিছু বলার আগেই মেহরান তাকে থামিয়ে বলল, এখন এই আরিয়ার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করিস না, আগে আমার সিটি স্ক্যান কর। সাইদ ছোট করে শ্বাস ফেলল। কিছু জিজ্ঞাসা করল না। আধ ঘন্টা ধরে বসে রয়েছে মেহরান। চিন্তায় আর তীব্র মাথা ব্যথায় তার মাথা ফেটে যাচ্ছে। বমি বমি ভাব পেলেও নিজেকে কন্ট্রোলে রাখল। রাউশি কয়েকবার কল করেছে তাকে, কিন্তু মেহরান রিসিভ করেনি। মেহরান কপালে হাত দিয়ে বসেছিল। সে সময় সাইদ আসলো। তার পিছু পিছু এক এক করে বন্ধুমহলের সবাই আসলো। মেহরান বিরক্ত হলো। এদের বলার কোনো মানে আছে? এই সাইদ সবাইকেই বলে দিয়েছে নাকি? আলভি মেহরানের কাছে এসে বসে বলল, মেহরান ইউ ওকে? সবার চোখে মুখে কেমন হতবম্ব ভাবছে আছে। মেহরান যা বুঝার বুঝে গেল। কষ্টের মাঝেও ভীষণ হাসি পাচ্ছে হঠাৎ। এই দিন দেখতে হবে কখনো ভাবেনি সে। পরিবারের কথা মনে পড়ছে এখন। সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে রাউশির প্রাঞ্চল মুখটা। একটি সুন্দর জীবন রাউশির সাথে পাড়ি দেওয়া হবে না ভেবে শ্বাসরোধ হয়ে এলো তার। হাঁসফাঁস করল মেহরান। কান্না পেলেও ছেলে মানুষকে কান্না করা শোভা পায় না ভেবে দমিয়ে নিল নিজেকে। সাইদ রিপোর্টটা এগিয়ে দিল। মেহরান মুখে হাত দিয়ে হালকা কেসে উঠল। মেহরান হাত তুলে সেটা নিতে গিয়ে দেখল হাত ক্রমশ কেঁপে চলেছে তার। অথচ তার ব্যক্তিত্বের সাথে এই কাঁপাকাপি শোভা পায় না। বুক ভার হয়ে এলো। সাইদ সরে গিয়ে ধপ করে নিজের ইজি চেয়ারে বসে মাথা উপরে তুলে হতাশার এক শ্বাস ছাড়ল। এদিকে তুষার কেঁদে দিল। এহসানেরও একই অবস্থা। নুজাইশ নেই এদের মাঝে। ছেলেটাকে সাইদ কল দিয়েছিল, হয়তোবা ব্যস্ত আছে, তাই কল রিসিভ করতে পারেনি। এদিকে আলভি মেহরানের কাঁধে হাত রেখে বসে আছে। কষ্ট হচ্ছে খুব। যে ছেলে সবসময়ই নিজেকে স্ট্রং রাখার উপদেশ দেয় সেই ছেলের আজ এমন মর্ণব্যাধিতে আক্রান্ত হওয়ার কথা মাথাতেও আসেনি কারোর। মেহরান রিপোর্ট খুলে দেখল তার ফুসফুসে ক্যান্সার হয়েছে। সেকেন্ড স্টেজে আছে। মেহরান নিজের মনকে বোঝালো এখনো স্টেজ 4-এ যায়নি। তবে এত তাড়াতাড়ি এতদূর এগোলো কিভাবে তাও বোধে আসলো না। আপাতত এসব ভাবার মুডে নেই।
বরং নিজেকে বারবার সান্ত্বনা দিল, সময় আছে, এখনো চিকিৎসা করাতে পারবে। সবার দিকে এক পলক তাকালো। সবাই তারই দিকে অশ্রুসিক্ত চোখে তাকানো। মেহরান বুক ভরে শ্বাস নিতে গেলেও কষ্ট হলো। তবুও যতটা সম্ভব গম্ভীর স্বরে বলল, কেউ যাতে না জানে। উঠে দাঁড়ালো, তারপর আবারও বলল, রাউশি যেন একেবারেই নয়। ভার্সিটিতে আজ কিসের যেন এক প্রোগ্রাম আছে। মেহরান গতকাল বাড়িতে ফেরেনি। রাউশিকে ফোন করে জানিয়েছে সে শহরের বাইরে গিয়েছে। রাউশিও খুব একটা ঘাটায়নি মানুষটাকে। তবে কণ্ঠটা অন্যরকম লেগেছে তার। কেমন ভাঙ্গা ভাঙ্গা লেগেছে। মানুষটার কাশি উঠেছে নাকি? রাউশি তানিয়াকে নিয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। রিকশায় চড়ে ভার্সিটিতে গেল। একদম গেইটের সামনে গিয়ে দুজনে নেমে গেল। তখনই আবার সেদিকে দিয়ে আসছিল আশ। রাউশিকে দেখে চলন থামিয়ে দেয়। রাউশি প্রথমে খেয়াল না করলেও ভাড়া মিটিয়ে সামনের দিকে চোখ যেতেই আশকে দেখে একবার তাকালো। আগের তুলনায় স্বাস্থ্য কমেছে। মুখ ভর্তি দাড়ি গজিয়েছে। ফ্যাকাশে হয়েছে মুখমণ্ডল। রাউশি মুখ ঘুরিয়ে তানিয়াকে নিয়ে চলে গেল। আশ রাউশিকে দেখল শুধু। রাউশির সামনে থাকলে তার নিজেকে কেমন যেন অপরাধী, পাপী মনে হয়। প্রলম্বিত শ্বাস ফেলে নিজেও ঢুকল। বছরের শেষের দিকে ফিজিক্স ডিপার্টমেন্টে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়। আজই সেই দিন। রাউশির সাথে আজ প্রায় অনেকদিন পর বন্ধু বান্ধবীদের দেখা হলো। রুনা দূর থেকে রাউশিকে দেখতে পেয়ে এক দৌড়ে এসে রাউশিকে জড়িয়ে ধরল। বাকিরাও এগিয়ে এলো। অনেকদিন পর। হাসিবের কথায় রাউশিও হেসে তাল মেলালো। অনেকদিন পর। শুকিয়ে গেছিস রাউশি। আর তুই মোটা হয়েছিস। ইউসুফ হেসে উঠল। হাসিবের কাঁধে হাত রেখে রাউশিকে বলল, আমাদের হাসিব সিনিয়রের সাথে প্রেম করছে। রাউশি অবাক হলো। সিনিয়র? হ্যাঁ সিনিয়র। হাসিব ইউসুফের মাথায় গাঁটটা মেরে বলল, সিনিয়র না, আমার থেকে 2 মাসের ছোট। ওর বাপ মা ওরে আগে ভর্তি করাইছে স্কুলে, আমারে পড়ে করাইছে। তাই ক্লাসের গ্যাপ এত। নাইম ফোরন কেটে বলল, তবুও সিনিয়র, কেমন যেন বাজে একটা অনুভূতি আসে আমার। তোর আসে, আমার আসে না। আর তুই তো প্রেম করছিস না। রাউশি বলল, হ্যাঁ সেটাই তো। হাসিবের যেহেতু পছন্দ হয়েছে তাহলে ওই প্রেম করুক। তোরা শুধু ওদের লুতুপুতু প্রেম দেখে যা। মিলি দৌড়ে এলো। প্লাজোতে পা লেগে পড়ে যেতে নিলে নাইম মিলির হাত ধরল। সাবধানে হাঁটতে পারিস না? প্লাজোতে পা লেগেছিল। প্লাজো পরিস কেন? এমনিতেই আসতে পারিস না। হাসিব নাইমের পিঠে বর্ষর কিল বসিয়ে মনে করিয়ে দিল নাইম ঠিক কি রকমের কথা বলছে। নিজের কথার ধরন বুঝতেই নাইম ইতস্ততবোধ করল আর মাথা চুলকে মিলিকে বলল, তুই একটা কানা। যা সর, আমায় যেতে দে। নাইম কোনোভাবে কেটে পড়ল। এদিকে রুনা রাউশির হাত ধরে টেনে নিয়ে গেল। পেছনে পেছনে বাকিরাও গেল। মেহরানের ফুসফুসে ক্যান্সার হয়েছে, নুজাইশ 2nd স্টেজে আছে। মোটামুটি ভালো থাকলেও 3rd স্টেজে যেতে সময় লাগবে না। কিন্তু ও কোথায় গিয়েছে এটাও জানি না। তুই একটু খোঁজ নিয়ে দেখ ভাই। শেষের কথাগুলো ভালোভাবে না ঢুকলো না। প্রথম কথাটা শোনার পরই কানে আগুনের লাভা ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি হলো যেন নুজাইশের। কথাটুকু শুনতেই ফোনটা হাত থেকে নিচে পড়ে গেল। তার সামনেই রাউশি। তবে রাস্তার ওপর পাশে। নুজাইশ গাড়িতে বসেছিল। রাউশিকে দেখছিল দূর থেকে। তখনই সাইদের কল আসলে নুজাইশ চিন্তিত হয়ে পড়ে। সাইদ ব্যস্ততার তাড়নায় খুব একটা কল করে না। প্রয়োজন পড়লে মেসেজ দিয়ে দেখা করে নুজাইশের সাথে। তবে আজ হঠাৎ হোয়াটসঅ্যাপে কল দিল দেখে নিজেও চিন্তিত ছিল। এরপর যখনই সেই বিশ্রী কথাটা শুনল ফোনটা হাত থেকে নিচে পড়ে গেল গাড়িতে। তার নিজেরই কেমন উদ্ভ্রান্তের মতো লাগলো নিজেকে। না জানি মেহরানের কি অবস্থা। কাত হয়ে নিচে খুঁজতে লাগলো ফোনটা। হাতে পেয়ে মেহরানকে কল করার চিন্তা ভাবনা করল। কল করল কিন্তু মেহরান ধরল না। এই ছেলেকে খুব তাড়াতাড়ি দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে, নয়তো মানুষটা বাঁচবে না। ফুসফুসে ক্যান্সার যদি 4th স্টেজে চলে যায় তবে বেঁচে থাকার সম্ভাবনা একদম 5%ও থাকে না। সর্বোচ্চ 5 বছর কি 10 বছর বাঁচার সম্ভাবনা থাকে। কিন্তু মেহরানকে যে বেঁচে থাকতে হবে অনেক অনেক বছর। রাউশির জন্য বেঁচে থাকতে হবে। নুজাইশ গাড়ি ঘুরিয়ে মেহরানকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। এদিকে রাউশি ভার্সিটি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ চোখ গেল দূরে ফুচকার স্টলে। তানজিম আর একটি মেয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। তানজিম ভাই কি ডেটে গিয়েছে নাকি? রাউশি খুব একটা ঘাটল না। তবে তানজিমকে দেখে তার উজান ভাইয়ের কথা মনে পড়ল। রাউশি তো উজানের কথা ভুলেই গিয়েছিল। রাউশি তাড়াতাড়ি করে ফোন বের করে উজানের নাম্বারে কল লাগালো। বার কয়েক রিং হলো তবে কল রিসিভড হলো না। রাউশি ভাবল উজান ভাই হয়তো তার ওপর রেগে আছে। রাউশি বারবার কল করার পর শেষবারে কল রিসিভ হলো। হ্যালো উজান ভাইয়া।
ওপাশ হতে নিরুত্তর উজান। রাউশি পুনরায় বলল, ভাইয়া তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো, বল। উজানের কণ্ঠস্বর অন্যদিনের তুলনায় ভিন্ন। কেমন অপরাধবোধ প্রকাশ পাচ্ছে যেন। রাউশি বলল, ভাইয়া তোমায় গতকাল আজ একটা দিনও দেখতে পেলাম না। কোথায় তুমি? আছি এখানে সেখানে। কেমন আছিস তুই রাউশি? আমার জন্য কত বড় বিপদে পড়লি না রে? আমায় ক্ষমা করে দিস বোন। রাউশি বিরোধিতা করে বলল, এসব কি বলছো? আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই হয়। কখন কার কি হয় সেটা কি কেউ আগে থেকে নির্ধারণ করে নাকি কেউ সে পরিস্থিতিতে ফেলে দেয়? হ্যাঁ, শত্রুপক্ষ এমন করে থাকে, তবে আপনজন কি কখনো এমন করে ভাইয়া? ক্ষমা চেও না উজান ভাই। তুমি বাড়িতে চলে এসো, আমরা সবাই মিলে ঘুরতে যাব। উজান কান্নাভেজা গলায় বলল, আমি আর ও বাড়িতে যাব না বনু। রাখছি, ব্যস্ত আছি। কল কেটে দিল উজান। হতাশ হলো রাউশি। কি একটা পরিস্থিতি তাদের ভাইবোন বাবা মায়ের মাঝে একটা বর্ষর ফাটল ধরিয়ে দিল। না জানি কবে জোড়া লাগবে এই ভাঙন। রাউশি অন্যমনস্ক হয়ে রাস্তাটা পার হচ্ছিল। খেয়াল ছিল না একটি ট্রাক আসছে বাম দিক থেকে। রাউশি যখন পার হচ্ছিল তখন বেশ দূরেই ছিল, তবে রাউশি রাস্তার মাঝে যেতেই এত দ্রুতই এলো যে রাউশি ঠাউর করতে পারল না। শুধু চোখ বড় বড় করে বাম দিকে তাকিয়ে। তখনই কেউ তার হাত ধরে টান দিল, তবে ট্রাকের সাথে ডান বাম পায়ে বর্ষর ধাক্কা লাগে। ট্রাকের চাকার নিচে একটু পড়ে যাওয়ায় পায়ের বেহাল দশা হয়ে যায়। রক্তাক্ত হয় মুহূর্তের মাঝেই। এত স্পিডে ছিল রাউশি, ট্রাকের নিচে পড়ে মুহূর্তেই মারা যেত আজ। কিন্তু তবুও জখম হয়েই ছাড়ল। পায়ের অবস্থা গুরুতর। রাউশি আর্তনাদ করছে। কে টান দিয়েছে খেয়ালে নেই। মাটিতে ঢলে পড়ল। পুরো মুখ লাল হয়ে গেছে। পা কি থেতলে গেছে কিনা সন্দেহ। আশ রাউশির মাথা নিজের কোলে রাখল। রাউশি অজ্ঞান হয়ে গেল। আশ উদ্বিগ্ন হয়ে আশেপাশে তাকিয়ে মানুষদের বলল, কেউ অ্যাম্বুলেন্স ডাকুন প্লিজ। মানুষ জড়ো হলো। এদিকে তানজিমরা দেখল রাস্তায় মানুষ জড়ো হয়েছে। তানজিম কৌতূহলবশত বান্ধবী রিয়াকে রেখে সেদিকে গেল। ভিড় ঠেলে সামনে যেতেই রাউশিকে অমন অবস্থায় দেখেই চেঁচিয়ে ওঠে, রাউশি! দৌড়ে গেল রাউশির দিকে। আশ চিনল না তানজিমকে, তবে বুঝল ছেলেটা রাউশিকে চেনে। আশের চোখ ভিজে গেছে মুহূর্তেই। তানজিম পাগলের মতো হয়ে গেল রাউশির এমতাবস্থা দেখে। একটা মাইক্রো যাচ্ছিল সেদিকে দিয়ে তানজিম থামিয়ে লিফট চাইল। মাইক্রোর সেই ড্রাইভারও রাজি হলো। আশকে সরিয়ে তানজিম রাউশিকে কোলে নিয়ে গাড়িতে বসালো। আর গাড়ি মুহূর্তের মাঝেই চলে গেল হাসপাতালের উদ্দেশ্যে। আশ দাঁড়িয়ে রইল। ভাবল যাবে কিনা, তার কি যাওয়া উচিত কিনা। বাড়িতে হাসনা বেগম, বৃষ্টিদের সাথে বাড়ির লোকেরা গল্পগুজব করছিল। সে সময় রোকসানা বেগমের ফোনে কল আসলো। ফোনটা টেবিলের ওপর রাখা ছিল। তানজিমের কল দেখে রিসিভ করলেন। ওপাশ হতে তানজিমের কাপা গলায় ভয়ানক রকমের কথা শুনতে পেয়েই জমে গেলেন রোকসানা বেগম। হাত থেকে ফোন পড়ে গেল। বসার ঘরে এসে কাপা কাপা গলায় কথাটা বলতেই রূপা বেগম যেন জমে যান। উর্মিলা বেগম ধরেন রূপাকে। বৃষ্টি আর তার মায়েরও অবস্থা একই। বৃষ্টির বুক কাঁপল। মেয়েটা তো এই কিছুদিন আগেই একটা বিপদ থেকে রক্ষা পেল, আর এখনই আবার এমন ভয়াবহ বিপদ। সব বিপদই কি রাউশির ওপর নাকি? তানজিম অনেকক্ষণ যাবৎ মেহরানকে কল দিয়ে যাচ্ছে, তবে পাচ্ছে না। শেষবারের মতো কল করলো, তাও পেল না। ওটি থেকে ডাক্তার বের হলো তখন। তানজিম দ্রুত ডাক্তারের কাছে যেতে ডাক্তার বলল, বর্ষর কোনো ক্ষতি না হলেও ক্ষতটা অনেক। সুস্থ হতে সময় লাগবে। পরিবারের সবাই সেখানে উপস্থিত হলো সে সময়ে। ডাক্তারের কথা সবাই শুনল। মাহমুদ খান ডাক্তারের কাছে গিয়ে বললেন, আমার মেয়ে কেমন আছে ড? আমার মেয়ে ভালো আছে তো। ডাক্তার বিনয়ী স্বরে বললেন, উনার ক্ষত খুব গভীর। ট্রাকের নিচে পা পড়েছিল মনে হয়। পায়ের অবস্থা কিছুটা বেগতিক। ঠিক হতে সময় লাগবে। এই বলে ডাক্তার চলে গেলেন। মাহমুদ খান দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন। সব বিপদ কেন তাদের ওপরই বয়ে যাচ্ছে? কি এমন করেছে তারা? তার মেয়ে এত কষ্ট কেন পাচ্ছে? কিছুদিন আগেই এত বড় বিপদ থেকে বেঁচে ফিরল, আর এখনই আবার অ্যাক্সিডেন্ট। এদিকে মেহরান একটি বদ্ধ অন্ধকার রুমে ফ্লোরে বসে আছে। অন্ধকারে কালো অবয়ব দেখা যাচ্ছে আর জ্বলন্ত সিগারেট দেখা যাচ্ছে। ফুসফুসে ক্যান্সারের কারণই এই সিগারেট, আর মেহরান এই সিগারেটই খাচ্ছে। মেহরান চোখ দুটো ভেজা। আধারের সমীপে সেটা বোঝা গেল না। মেহরান অন্ধকারেই সিগারেট ফুঁকছে আর ভাবছে তার কি এই মর্ণব্যাধিতে আক্রান্ত হওয়ারই ছিল। তানজিম অনেকক্ষণ যাবৎ কল দিচ্ছিল, কিন্তু মেহরান রিসিভ করেনি। মন মেজাজ ভালো নেই তার। সিগারেটে শেষ টান দিয়ে এবার রাউশিকে ফোন করার জন্য ফোন হাতে নিল। রাউশিকে খুব মিস করছে মেহরান। মেয়েটা কি জানে মেহরানের সময় খুব কম।
তাদের মেহেরজান নামক বন্ধনটা টগিক কতদিন অটুট থাকবে এই নিয়ে সংশয়ে ভুগছে মেহরান। একটা সুখের সংসার তো সেও ডিজার্ভ করে, তবে সৃষ্টিকর্তা যে নারাজ তাদের ওপর। হয়তোবা কোনো এক পাপ করেছিল যার ফল ভোগ করতে হচ্ছে। মেহরান দুবার কল দিল, রিসিভ হলো না। ভাবল হয়তো ব্যস্ত আছে, তবে এরপরই আবার রাউশির নাম্বার থেকে কল এলো। মেহরান এবার কল রিসিভ করে কথা বলতে নিয়ে গলা আটকে আসলো। কেমন অবশ অবশ লাগছে। কিন্তু তখনই ওপাশ হতে তানজিমের গলার স্বর শুনতে পেল। ভাই, রাউশির অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শোনার পরই মস্তিষ্কই অবশ হয়ে গেল মেহরানের। কিছুক্ষণ চুপ থাকার পর ফোনটা হাতে নিয়ে দেখল ঠিক শুনেছে কিনা। ওপাশ হতে তানজিম হ্যালো হ্যালো করছে। মেহরান হতবম্বতা বজায় রেখে প্রশ্ন করল, কি বললি? রাউশির অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, তুই তাড়াতাড়ি চলে আয়। চলবে। শতহ কোয়েত।